ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে প্রগতি সেমিস্টার 1 সিরিজটা আমি এনেছিলাম, সেই সিরিজের সেট তত্ত্বের পর্ব নাম্বার 1 অলরেডি কিন্তু আলোচনা হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব সেট তত্ত্বের পর্ব নাম্বার 2, যেখানে আমি 21 নম্বর কোশ্চেন থেকে যতটা শেষ কোশ্চেন আছে অর্থাৎ 52 নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু আলোচনা করব। ওকে? সবাই রেডি হয়ে যাও। ক্লাসটা কিন্তু ধামাকাদার হতে চলেছে এবং তোমাদের জন্য আমার কিন্তু যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নাম্বার অলরেডি আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই মোবাইল নাম্বারে তোমরা মেসেজ করবে যদি কোনো রকম অসুবিধা হয়। একটু টেকনিক্যাল অসুবিধার জন্য কয়েকদিন আমাদের ক্লাসটি অফ ছিল। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগও ছিল, যার জন্য ক্লাসটি অফ ছিল। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমিও সুস্থ থাকি, ক্লাস রুটিন যেমন দেওয়া হয়েছে তেমন কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে। চলো বেশি কথা না বলে আমরা শুরু করব আজকের ক্লাস। সেট তত্ত্বের দ্বিতীয় পর্ব, যেখানে আলোচনা হবে 21 নম্বর কোশ্চেন থেকে একদম শেষ নম্বর কোশ্চেন পর্যন্ত। প্রথম তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে, কি নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান, সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। এই ক্লাসটা দেখার আগে তোমরা সবাই কিন্তু অবশ্যই সেট তত্ত্বের পর্ব নাম্বার 1 দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পুরো প্লেলিস্ট দিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু ক্লাসটি দেখে নেবে। তাহলে এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, নইলে কিন্তু ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখো, বলেছে নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান। 1 নম্বর যে ডেফিনেশনটা দিয়ে দেওয়া রয়েছে, এ একটা সেট, এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যেটা হলো 0। ওকে? এখানে এ একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যে হলো 0। 2 নম্বর বি একটা সেট, বি এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যার নাম হলো ফাই। তাহলে এই দুটো সমান হতে পারে না, এটাই 0 রয়েছে, এটা ফাই রয়েছে। 3 নম্বর রয়েছে এখানে কি, সি একটা সেট, তার মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যে এক্স এর মান একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 1, 4, 9, 16, 25 অর্থাৎ স্কোয়ার নাম্বার যেগুলো, তাকে বাংলায় বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো 2 থেকে 6 এর মধ্যে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে যেটা হলো 4। তাহলে 2 থেকে 6 এর মধ্যে কিন্তু 4 থাকে। তাহলে এই সি সেট মানে এক্স্যাক্টলি শুধুমাত্র 4 রয়েছে ওর মধ্যে। তারপর রয়েছে ডি, এক্স একটি পূর্ণ সংখ্যা যেখানে আমাদের -1 থেকে আমাদের 1 এর মধ্যে ও রয়েছে। সংখ্যা রেখায় যদি আমি এটাকে স্থাপন করার চেষ্টা করি, মিডিলে থাকে কে? মিডিলে থাকে 0, একদম প্রথম দিকে থাকে হচ্ছে -1 আর এই দিকে থাকে হচ্ছে 1। এদিকে আরো সংখ্যা থাকে, সেটাকে আমি ইনফিনিটি দ্বারা বোঝালাম। এদিকে আরো সংখ্যা থাকে, ওই সিরিজটাকে আমি মাইনাস ইনফিনিটি দ্বারা বোঝালাম। তাহলে আমাদের বলেছে -1 থেকে 1 এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা বলো। -1 থেকে 1 এর মধ্যে একমাত্র পূর্ণ সংখ্যা রয়েছে 0। তাহলে এই ডি সেট দ্বারা কাকে নির্দেশ করছে? 0। তাহলে আমরা যদি এবার স্ক্রিনের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এ সেটের মধ্যেও 0 রয়েছে, ডি সেটের মধ্যেও 0 রয়েছে। তাহলে এ আর ডি এই দুটো সেট অবশ্যই সমান, অর্থাৎ 1 নম্বর এবং 4 নম্বর এই দুটো কিন্তু অবশ্যই সমান। তাহলে অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? একদম শর্টকাট ট্রিকে ধরে, ধরে কিন্তু অঙ্ক শেখাবো। বইয়ে যত অঙ্ক রয়েছে টোটাল অঙ্কের সলিউশন কিন্তু আমি করে দেবো। তার জন্য আমাদের প্রগতি সেমিস্টার 1 যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাই তোমরা এনরোল হয়ে যেতে পারো। প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। খুবই সামান্য ফিস রাখা হয়েছে। টোটাল সেমিস্টারের ফিস রাখা হয়েছে 499 টাকা অনলি। ওকে? তার দ্বারা তোমরা পাবে যেটা টেস্ট সিরিজ পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ টোটাল সাবজেক্টেরই টেস্ট সিরিজ সেখানে পাবে। ম্যাথমেটিক্সের অন্ততপক্ষে 30 টি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং অন্ততপক্ষে 25 টি তোমরা পাবে হচ্ছে ফুল মক টেস্ট এবং অন্যান্য সাবজেক্টের 20 টা করে মক টেস্ট পাবে। তাছাড়া তোমার যে বই রয়েছে সেই বইয়ের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যত অঙ্ক রয়েছে, শুধুমাত্র এমসিকিউ নয় কিন্তু, শূন্যস্থান পূরণ, বিবৃতিমূলক প্রশ্ন, কলম ম্যাচিং যা যা রয়েছে বইয়ের টোটাল অঙ্কের সলিউশন সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। এছাড়া সাজেশনও কিন্তু তোমরা পাবে। ওকে? যাদের ওটা ব্যাচে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তারা ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাবে। চলো সামনের দিকে এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এখানে যেটা রয়েছে 22 নম্বর কোশ্চেন, নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? এই সেটগুলোর মধ্যে কোন সেটটা হলো শূন্য, অর্থাৎ তার মধ্যে কিছুই থাকবে না, ভায়োয়েট, ফাঁকা, নাল সেট। বোঝা গেছে? তো আমি একদম একটু পড়ে পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এ একটা সেট, এ সেটের মধ্যে এক্স রয়েছে, এই এক্স একটি পূর্ণ সংখ্যার ঘন। পূর্ণ সংখ্যার ঘন, বোঝা গেছে? ঘন কোনগুলো? দেখো, যদি আমি 1 লিখি, 1 এর ঘন হলো 1, 2 লিখলে 2 এর ঘন হলো 8, 3 লিখলে 3 এর ঘন হলো 27। এই যে সংখ্যা এইগুলোকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা।
তাহলে ২ থেকে ৭ এর মধ্যে কোনো পূর্ণ ঘন সংখ্যা রয়েছে? ২ থেকে ৭ এর মধ্যে কোনো পূর্ণ ঘন সংখ্যা থাকে না কিন্তু। তার মানে এই A সেটের মধ্যে কোনো সংখ্যা থাকবে না। এটাই হলো আমাদের সেই ফাঁকা সেট বা শূন্য সেট। তাহলে আর অন্য কোনো কিছু আমার পড়ারই দরকার নেই। এই A সেটটাই কিন্তু আমাদের ফাঁকা সেট বা শূন্য সেট। কেন এই কথাটা আমি বললাম? কারণ A সেট ২ থেকে ৭ এর মধ্যে বলে দেওয়া আছে যে ২ থেকে ৭ এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে। কিন্তু সেই এলিমেন্টটা হতে হবে পূর্ণ সংখ্যার ঘন। ২ থেকে ৭ এর মধ্যে কোনো ঘন সংখ্যা নেই। তার মানে A সেটের মধ্যে এক্সাক্টলি কোনো কিছু নেই। ওর দ্বারা একটা ভায়োস সেট বোঝানো হচ্ছে বা নাল সেট বোঝানো হচ্ছে। তাই এটাকে আমরা ধরে নিচ্ছি অ্যান্সার। এগিয়ে যাব সামনের দিকে ২৩ নম্বর কোয়েশ্চেন। নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? এই সেটগুলোর মধ্যে কোনটা অসীম সেট সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। অসীম সেট কথাটার অর্থ কি? যেটা হয়তো কাউন্ট করা যেতে পারে কিন্তু শেষ হবে না। অথবা এমন হতে পারে যেটা কাউন্টই করা যাচ্ছে না। অসীম ২ প্রকারের হয়। একটু বুঝিয়ে দিই। ধরো তুমি দীঘায় ঘুরতে গিয়েছো। দীঘার বুকে তোমাকে জিজ্ঞাসা করা হলো কতগুলো ওখানে শিলা ফেলানো আছে, যে কালো, কালো ব্ল্যাক শিলাটা ওখানে ফেলানো থাকে, সেই শিলা কতগুলো ফেলানো আছে? যদি তুমি খুব বাহুবলী হও, ভীষণ শক্তি তোমার গায়ে, তাহলে তুমি একেকটা করে শিলা রাস্তায় তুলে ফেলবে, তুমি কাউন্ট করতে পারবে। হয়তো অনেক টাইম লাগবে, শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। যেহেতু অনেকটা মানে দীর্ঘ জায়গা রয়েছে। তো কোনো একদিন তুমি শেষ করে ফেললে। এই যে জাতীয় অসীমটা মানে কাউন্ট করতে পারছি কিন্তু শেষ করতে পারছি না। আরেকটা উদাহরণ দিই, যেমন ১, ২, ৩, ৪, ৫ এগুলো কাউন্ট করা যাচ্ছে। দেখো তুমি কোনোদিনই শেষ করতে পারবে না। এই জাতীয় সংখ্যাকে বলা হয় অসীম, এই গণনাযোগ্য অসীম। এই জাতীয় অসীমকে কি বলা হয়? গণনাযোগ্য অসীম। আর তোমাকে যদি বলা হয় আকাশে কতগুলো তারা রয়েছে, তুমি কাউন্ট তো শুরুই করতে পারবে না, কোন দিক থেকে কাউন্ট করবে? এই জাতীয় যে অসীমটা তাকে বলা হয় অগণনাযোগ্য অসীম। বোঝা গেছে কথাটা কি? তাহলে অসীম কিন্তু আবার ২ প্রকারের হয়, সেটা আমি বোঝালাম। তাহলে এখানে বলেছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? প্রথম A সেটকে আমি বিচার করি। A সেটের মধ্যে সেই সমস্ত x রয়েছে। কেমন করে আমি প্রশ্নটা পড়ছি সেটা দেখবে। প্রশ্ন পড়াটা একটা আর্ট। প্রশ্ন পড়ার মাধ্যমে এই অঙ্ক কিন্তু ইজি হয়ে যায়। ভালো করে ফলো করবে আমি কি করে প্রশ্নটা পড়ছি। A সেটের মধ্যে সেই সমস্ত x রয়েছে, x এর মান একটি পূর্ণ সংখ্যা এবং সে -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। অবশ্যই আমরা একটু আগে দেখলাম যে -1 থেকে 1 এর মধ্যে যদি আমি পূর্ণ সংখ্যা দেখি তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা থাকতে পারে। আর এখানে -1 এরও সমান বলে দেওয়া আছে। তাহলে -1 এর সমান বলে -1 ও থাকতে পারে। তাহলে A সেটের মধ্যে -1 এবং 0 এই দুটো সংখ্যা রয়েছে। তাহলে A সেট কিন্তু অসীম নয়, সসীম। কারণ গুণে ফেলা যাচ্ছে, দুখানা মাত্র সংখ্যা রয়েছে। এবার বলেছে বি সেট -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -100 অপেক্ষা বড়, যদি আমি সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি, ঋণাত্মক বলেছে মানে আমি শুধুমাত্র বাঁদিকের সংখ্যাগুলো নেব। মনে করে নাও এখানে -100 রয়েছে, তার আগে -98, তার আগে -96 এরকম রয়েছে। তো গুনতে এই জায়গায় এসে শেষ হয়ে যাবে। হবে তো? তাহলে এই যে সংখ্যার সেটটা আমরা পাবো সেটা কিন্তু অবশ্যই সসীম সংখ্যার সেট। কারণ আমরা গুণে শেষ করে ফেলতে পারছি। হয়তো ৫০ টা ঋণাত্মক আমাদের যে যুগ্ম সংখ্যা রয়েছে সেটা এর মধ্যে থাকবে। তাহলে আমরা গুণে শেষ করতে পারছি, তাহলে এটাও কিন্তু সসীম, অসীম নয়। এবার বলেছে ১০০ র চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যার সমূহের সেট। অনুরূপে এই উদাহরণ থেকেই যদি আমি বুঝিয়ে দিই, ১০০ থেকে ছোট, এই যে ১০০ তার থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেটা তো গুণেই বলা যাবে, ১০০ টা রয়েছে মাত্র, তাই না? তাহলে সেটাও কিন্তু আমাদের সসীম হবে। ৩ নম্বরটাও কিন্তু সসীম হবে। এবার বলেছে ডি এমন একটা সেট তার মধ্যে এমন x রয়েছে, x হলো বাস্তব, -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। এই জায়গায় কিন্তু আমরা বেঁধে গেলাম। কেন বেঁধে গেলাম? -1 থেকে 1 এর মধ্যে বাস্তব সংখ্যা আনলিমিটেড আছে। আমরা গুণে শেষই করতে পারবো না কত সংখ্যা রয়েছে। আনলিমিটেড সংখ্যা -1 থেকে 1, আমি যদি গ্রাফ আঁকি, এটা হলো -1, এটা হলো 1। এর মধ্যে এই যে বিন্দুগুলো সব বাস্তব সংখ্যা, সব কত বাস্তব সংখ্যা রয়েছে আমরা গুণেই শেষ করতে পারবো না। তাহলে এখানেই একমাত্র কিন্তু আমাদের অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে। তাহলে ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। বোঝা গেছে? এই যে সেট থিওরি আমি পড়াচ্ছি, এই সেট থিওরিতে যে সবসময় আমি খাতা পেন নিয়ে এক্সপেরিমেন্ট করব বা খাতা পেন নিয়ে অঙ্ক করব তারপরে গিয়ে সলিউশন লিখবো সেটা কিন্তু নয়। তুমি হিসাব করে দেখো, তোমরা কিন্তু প্রথম সায়েন্স নিয়ে পড়ছো সেমিস্টার 1 এ। এই সেমিস্টার 1 কিন্তু এমসিকিউ এক্সাম হবে। আর এমসিকিউ এক্সামে কিন্তু 40 টা প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে। সময় মাত্র শুধুমাত্র ৭৫ মিনিট থাকবে। আর 40 টা ম্যাথমেটিক্স এর কোশ্চেন বা ফিজিক্স এর কোশ্চেন ৭৫ মিনিটের মধ্যে অ্যান্সার করা সেটা কিন্তু অতটা সহজ নয়।
সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু একটু টাফেস্ট বিষয়। আর্টসে হলে কোনো অসুবিধা নেই। আর্টসে আমি ওখানে বলে দিলাম যে ধরো আমাদের যে মহাবিদ্রোহ হয়েছিল কত সালে, শুধুমাত্র অ্যান্সারে গোল করে দিলাম। আর এখানে তোমাকে যদি এটা বলে তোমাকে সব বিচার করে করে তবে অ্যান্সার দিতে হবে। সেই জন্য সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু ব্রেনি হতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে। সবসময় যে অঙ্ক কষে অ্যান্সার দেবো তা কিন্তু না, অঙ্ক না কষেও অ্যান্সার দিতে হবে। সেই টেকনিকগুলোই তোমরা এখান থেকে শিখবে। ওকে, চলো এগিয়ে যাবো এবার 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ একটা সেট, এর সূচক সেটটা কোনটা? এই সূচক সেট পার্ট 1 এ আমি বুঝিয়েছিলাম, আরেকবার আমি বুঝিয়ে দিই। মনে করো এ একটা সেট, এ সেটের মধ্যে এ বি আর সি তিনখানা এলিমেন্ট রয়েছে। এই সেটের কতগুলো সাবসেট তৈরি করা যায়? সেটা হলো যতগুলো আমি এখান থেকে এলিমেন্ট নিয়ে বাচ্চা বাচ্চা পরিবার বানাতে পারি। মনে করো শুধুমাত্র এ সে একটা পরিবার বানিয়েছে, শুধুমাত্র বি সে একটা পরিবার বানিয়েছে, শুধুমাত্র সি সে একটা পরিবার বানিয়েছে। এ বলল আই ভাই আমি আর তুই মিলে এখানে একটা পরিবার বানাই, বি কে বললো মনে করো এই কথাটা। আবার এ মনে করো সি কে বললো আই ভাই তুই আর আমি মিলে একটা পরিবার বানাই। আবার সি বলছে না আমার পছন্দ না, আমার বি কে পছন্দ, আমরা দুজন মিলে একটা পরিবার বানাই। আবার বলল যে আমরা তিনজন মিলেই একটা পরিবারে থাকি না কেন, অসুবিধা নেই। আচ্ছা, আবার বললো যে এমন একটা পরিবার যে পরিবারের সবাই মনে করো ভ্যানিশ হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই সেট থেকে এতগুলো পরিবার তৈরি করা যায়। এই যতগুলো পরিবার তৈরি করা যায় প্রত্যেকটাকে বলা হয় সাবসেট। কি বলা হয়? সাবসেট। এই সাবসেট যে সেটটা তুমি পেলে, এটাকে যদি আমি আবার একটা সেট রূপে কল্পনা করি, এই সাবসেটকে যদি আমি আবার একটা সেট রূপে কল্পনা করি, অর্থাৎ তখন এই পরিবারগুলো এক একটা এলিমেন্টের রূপে কাজ করছে। এই সাবসেটকে যদি আমরা একটা পরিবার রূপে কল্পনা করি, তাকে বলা হয় এ সেটের সূচক সেট। তাকে কি বলা হয়? এ সেটের সূচক সেট। ক্লিয়ার কথাটা? এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে কোনো একটা সেট তার সূচক সেটে কতগুলো এলিমেন্ট থাকবে। কথাটাকে ঘুরিয়ে যদি আমি বলি কোনো একটা সেটের কতগুলো সাবসেট হবে, একই কথা কিন্তু। কোনো একটা সেটের কতগুলো সাবসেট হবে, কোনো একটা সেটের সূচক সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, একই কথা। তার ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছিলাম পার্ট 1 এ। কি শিখিয়েছিলাম? আমি বলেছিলাম যতগুলো এলিমেন্ট রয়েছে 2 এর পাওয়ারে যদি সেই এলিমেন্ট সংখ্যা আমরা লিখি, তাহলে দেখো কত হয়, 8 গুণে দেখো এখানে 8 খানা এলিমেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8 খানা এলিমেন্ট রয়েছে। বোঝা গিয়েছে কথাটা কি? তাহলে কোনো একটা সেটের সাবসেট তৈরি করার নিয়ম আছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট, বা কোনো একটা সেটের সূচক সেটে কটা এলিমেন্ট আছে সেটা গণনার জন্য নিয়ম হলো 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট। তাহলে সূচক সেট সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই জায়গায় এ সেট যেটা দিয়েছে, এই এ সেট থেকে কতগুলো পরিবার তৈরি করা যায় সেই পরিবার আমরা আগে তৈরি করব, সেটাকেই সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেব, তাহলেই কিন্তু আমরা পাবো সেটা সূচক সেট। তাহলে এখানে আমি একটু লেখার চেষ্টা করি। শুধুমাত্র এক এ একটা সংসার তৈরি করলো, শুধুমাত্র 2 3 2 3 কিন্তু এক্ষেত্রে একত্রে, একে আলাদা করা যাবে না, কারণ 2 3 কে এই যে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেওয়া হয়েছে, ওটাকে কিন্তু আলাদা করতে পারবে না তুমি, বুঝেছো? তাহলে 2 3 একটা এখানে মনে করো আমাদের সংসার তৈরি করলো। এক বলল যে আমরা দুজন মিলেমিশেই থাকি না কেন, অসুবিধা নেই। দুজন মিলেমিশে থাকা মানে একসঙ্গে পুরোটা, সেটাকে এ বলা হয়। তাই আমি এ দ্বারা লিখলাম, যে অত বড় সংখ্যা আমি লিখবো না, তাই এ দ্বারা লিখলাম। তাহলে এই হলো 3 খানা মাত্র এখানে আমি পেলাম। আর কি পেতে পারি? পরিবারে কেউ থাকবে না, সেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই যে শুধুমাত্র আমি সেকেন্ড ব্র্যাকেট লিখেছি, এটাকে বলা হয় নাল সেট। ওই নাল সেটকে শুধু ফাই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মাতুব্বরি করে আবার ফাই লিখে সেটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দেবে না, এটা কিন্তু নাল সেট নয়। শুধু ফাই সেট লিখবো অথবা সেকেন্ড ব্র্যাকেট লিখবো, তার মধ্যে কিছু লিখবো না। বোঝা গেছে কথাটা? তাহলে এই যে যে জিনিসটা আমরা পেলাম, এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিই, সেটাকেই বলা হবে এ সেটের সূচক সেট। তাহলে এ সেটের সূচক সেট এইটা। এবার অ্যান্সারের মধ্যে একটু দেখি কোনটা রয়েছে। ফাই রয়েছে, এ রয়েছে, 2 3 এ দাগই সঠিক উত্তর হলো, তাই তো? এ দাগই আমাদের সঠিক উত্তর হলো এক্ষেত্রে। এই জায়গায় এ দাগই সঠিক উত্তর না, এ দাগ সঠিক উত্তর হবে না। একটা সিম্পল মিস্টেক হয়েছে আমার, এ দাগ সঠিক উত্তর হবে না। দেখো এই জায়গাটিতে 2 3 ওরা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, ওটাই একটা এলিমেন্ট, ওটাকে আবার এলিমেন্ট লিখতে হলে এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত কোনটা? অ্যান্সার হওয়া উচিত আমাদের অ্যান্সার হওয়া উচিত আমাদের মনে হচ্ছে সিদাগ হওয়া উচিত। তার কারণ আমার মনে হয় এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমার মনে হয় এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। যদি ওই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত সিদাগ। ওকে? আর যদি ওই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট না থাকে
তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার তো এখানে কোনোটা আমি খুঁজে পাচ্ছি না। আমি একটু বইতে দেখে নেব। তোমরা একটু ততক্ষণে এটা লিখতে লাগো। আমি একটু বই দেখে তোমাদের বলছি বইতে কি রয়েছে। তোমরা লিখতে লাগো ততক্ষণে, আমি একটু বই দেখে তোমাদের বলে দিচ্ছি পেজ নাম্বার কত এক্ষেত্রে। পেজ নাম্বারটা কত নম্বর কোশ্চেন এটা? 24 নম্বর কোশ্চেন। টাইপিং মিস্টেক, হ্যাঁ একদম টাইপিং মিস্টেক হয়েছে। এখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, যার জন্য অ্যান্সার মিলছে না। আমি ঠিক করে দিচ্ছি, এটা অবশ্যই তোমরা দেখে নেবে। টাইপিং মিস্টেক হয়েছে এটা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে আর টোটালটাই আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে ভালো করে আমি নতুন করে প্রথম থেকে আবার দেখাচ্ছি। ওখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, দেখো। এই যে এইবার এই যে এলিমেন্ট গুলো বলে দেওয়া আছে, এই এলিমেন্ট গুলোর আমাকে বলেছে সূচক সেট নির্ণয় করতে হবে, সূচক সেট, তাই তো? তাহলে প্রথম এ একা, সে একা একটা সংসার করবে। সেকেন্ড ব্র্যাকেট আগের থেকে ছিল, সংসার বানানোর জন্য আরো একটা সেকেন্ড ব্র্যাকেট তোমাকে দিতে হবে। 2 আর 3 সেটাও কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, সেটাকে সংসার বানানোর জন্য আরো একটা সেকেন্ড ব্র্যাকেট তোমাকে দিতে হবে। আর সবাই মিলেমিশে যদি একসঙ্গে থাকে সেটাকে এ অক্ষর দ্বারা প্রকাশ করায়, মানে টোটালটাকে এ অক্ষর দ্বারা প্রকাশ করায়। আর কিছুই থাকবে না, মানে সেটাকে ফাই অক্ষর দ্বারা প্রকাশ করায়। এই টোটালটাকে যদি আমি একটা সেট রূপে কল্পনা করি তবে সেটাই কিন্তু আমাদের সূচক সেট হবে। এবার এটার সঙ্গে কোনটা মিলছে? দেখো ফাই এই যে রয়েছে, এ রয়েছে, এটা এর সঙ্গে মিলছে, এটা এর সঙ্গে মিলছে, তাহলে সি দাগই সঠিক হবে। আমার ওখানে সন্দেহ হয়েছিল কেন, কোনো অপশনই মিলছে না, তার মানে একমাত্র এটাই অপশনের কাছাকাছি যাচ্ছে। যদি ওটা অপশনের কাছাকাছি যায় তাহলে এখানে একটা ব্র্যাকেট হতে হবে। সেজন্য আমি অ্যান্সারটা, এই কোশ্চেনটা বই থেকে একটু দেখে নিলাম। ওকে, তাহলে আমি কি বোঝালাম সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমার দ্বারা যতটা সম্ভব হবে হেল্প করা, আমি ভয়েস মেসেজ হোক, ফোন কলে হোক, যেমন করে হোক তোমাদের হেল্প করবে। ওকে, চলো এগিয়ে যাব 25 নম্বর কোশ্চেনের দিকে। 25 নম্বর কোশ্চেন বলেছে এ বি সি, এখানে তিনটে সেট বলে দেওয়া আছে। তাহলে এর মধ্যে কোন কথাটা সঠিক সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। এই জাতীয় কোশ্চেন যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমাকে এ টু জেড কিন্তু প্রথম থেকে পুরো একদম মানে ওই পুরো বিচার করতে হবে। এই এ ইউনিয়ন বি মানে কি এটা হচ্ছে, বি ইন্টারসেকশন সি মানে কি এটা হচ্ছে, বিচার করতে হবে। সেটা আমরা চোখ দিয়ে দেখেও বিচার করতে পারি। ইউনিয়ন মানে হচ্ছে যোগফল, এমন একটা যোগফল যে যোগফলে একই সংখ্যা কিন্তু একাধিকবার থাকতে পারে না। তাহলে এই জায়গা এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তে মোট যতগুলো সংখ্যা আছে সব সংখ্যা আমাকে লিখতে হবে, ঠিক আছে? 1 2 3 4, আর এখানে অতিরিক্ত রয়েছে কত, 5 আর 8। 2 4 তো এখানে অলরেডি আমি কাউন্ট করে ফেলেছি। তাহলে 1 2 3 4 5 8 এটা হবে আমাদের এ ইউনিয়ন বি। 1 2 3 4 5 আছে, 8 নেই, তাহলে এটা সঠিক কথা নয়। বোঝা গেল? আমরা একদম প্রশ্নপত্রেই উত্তর করে দেবো। তারপরে রয়েছে বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে কমন। বি আর সি এর মধ্যে কমন কি কি আছে দেখি। দেখো বি এর মধ্যে 4 আছে, সি এর মধ্যেও 4 আছে, বি এর মধ্যে 5 আছে, সি এর মধ্যেও 5 আছে, আর কোনো সংখ্যা কমন নেই। তাহলে বি ইন্টারসেকশন সি মানে 4 5, একদম সঠিক কথা, এটাই কিন্তু সঠিক উত্তর। ওকে, দেখে নাও ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে কমন, তাই আমি কমন জিনিসটা এখানে লিখে দিলাম, একদম প্রশ্নপত্রেই কিন্তু উত্তর করে দিলাম। এটাই ছিল আমাদের 25 নাম্বার কোশ্চেন। চলো এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন 26 দাগ। পি এ বি সি ডি ই একটা আমাদের সেট বলে দেওয়া আছে, কিউ এ ই আই ও ইউ এটা বলে দেওয়া আছে। তাহলে নিচের কোনটা সঠিক সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এক এক করে বিচার করার চেষ্টা করি। প্রথম বলেছে বি পি সাবসেট অফ কিউ। সাবসেট কথাটার অর্থ কি? মনে করো এইটা হলো কিউ সেট, ওকে, আর পি সেট তার মধ্যে রয়েছে এইটা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো পি সাবসেট ইকুয়াল টু কিউ, ইকুয়াল টু মানে যদি সমান হয়ে যায়, আর ইকুয়াল টু যদি না দিই তাহলে মধ্যে পুরোপুরি রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বি রয়েছে, পি এর মধ্যে বি রয়েছে, কিন্তু কিউর মধ্যে বি নেই। তার মানে পি পুরোপুরি কিউর মধ্যে অবস্থিত হতে পারে না। তাহলে এই অপশনটা ভুল দিয়ে দেওয়া আছে।
অনুরূপে কিউ সাবসেট অফ পি, মানে ওর মধ্যে যারা আছে সবাই এর মধ্যে থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের আই রয়েছে, এর মধ্যে আই নেই, তাহলে এই কথাটা ভুল। আমার যে প্রমাণ করতে হলে প্রত্যেকটা চেক করতে হবে এমন কোনো কথা নেই। এমন একটা জিনিস আমি খুঁজে বের করব যেটা হোল্ড করছে না, তার দ্বারাই আমি অ্যান্সার বলে দিতে পারবো। বোঝা গেছে? তাহলে বলেছে পি ইন্টারসেকশন কিউ এ আর ইউ, এ আর ই। আমি বলেছিলাম একটু আগে তোমাদের, ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে কমন, ইন্টারসেকশন কথাটার অর্থ কমন। তাহলে এখানে যদি আমি কমন খুঁজতে যাই, তাহলে আমি দেখতে পাবো এর মধ্যে এ রয়েছে, এর মধ্যেও এ রয়েছে, এর মধ্যে ই রয়েছে, এর মধ্যেও ই রয়েছে। তাহলে পি আর কিউর কমন এ আর ই। সঠিক কথা একদমই। বুঝতে পেরেছো কি বুঝিয়েছি? ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাও দ্রুত। আর ক্লাস যদি ভালো লাগে তাহলে কি করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কন্টিনিউয়াস ক্লাস তো আসতেই থাকবে। আর তার নোটিফিকেশন পেতে হলে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে না? যারা অনলাইন ক্লাস করছো বা যারা ধরো অফলাইন ক্লাস নাওনি, তারাও যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই সে সবকিছু শিখতে পারবে এবং খুব ভালো এক্সামও দিতে পারবে। শুধুমাত্র যে 11 এর ক্লাস এখানে করাই তা কিন্তু না। 10, 11, 12 তিনটে ব্যাচ কিন্তু রানিং চলছে। যদি তোমাদের ভাই বোন অথবা দাদা দিদি কেউ পড়তে চায়, তারাও কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে। তাদের কাছেও চ্যানেলটা তোমরা শেয়ার করে দিতে পারো। তাদেরও লাইভ ক্লাস কিন্তু চলে। চলো এগিয়ে যাব সামনের দিকে। নেক্সট যে কোশ্চেন রয়েছে 27 নম্বর কোশ্চেন। মনে করো এ এ বি সি, বি এ বি আর সি এটা বলে দেওয়া আছে, ডি এটা, ও বাবা ইও বলে দেওয়া আছে, কত বড়। তাহলে নিম্নলিখিত বক্তব্যগুলোর মধ্যে কোনটা সত্য সেটা আমাদের জিজ্ঞাসা করো। দেখো যদি সেকেন্ড ব্র্যাকেটে আমরা লিখি, সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা কিন্তু সেটকে বোঝানো হয়। আর সেট যদি থাকে তাহলে সাবসেট চিহ্ন লিখতে হবে। সেট যদি থাকে তাহলে সাবসেট চিহ্ন লিখতে হবে। তাহলে এটা একটা সেট, এখানে বিলংস টু চিহ্ন দিয়েছে, সেটা কিন্তু হবে না। যদি এখানে সাবসেট চিহ্ন দিত এরকম তাহলে কিন্তু সঠিক হতো, কিন্তু ওখানে ওরা বিলংস টু চিহ্ন দিয়েছে, তাই কিন্তু এটা হবে না। এরপরে কি রয়েছে 2 নম্বর, ই ডি এর মধ্যে অবস্থিত নয়। এই যে এই চিহ্ন দিয়ে কেটে দিলাম, মানে হচ্ছে ই ডি এর মধ্যে অবস্থিত নয়। আমি একটু দেখি, ই যেটা রয়েছে সেটা ডি এর মধ্যে আছে, তার মানে ই ডি এর মধ্যে অবস্থিত, কিন্তু ওরা বলেছে ই ডি এর মধ্যে অবস্থিত নয়, তাই এটা আমি ভুল দিলাম। ডি বি এর মধ্যে অবস্থিত, ডি এর কাছে যাই, ডি এর মধ্যে রয়েছে সিডি আর বি এর মধ্যে রয়েছে কারা, এ বি। তাহলে ডি বি এর মধ্যে অবস্থিত না, কারণ এখানে সিডি আছে আর এখানে এ বি আছে, তাহলে এটাও ভুল। ওকে, তাহলে এই উপরের তো সেই কথাটাই যেটা বোঝাচ্ছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছে। এটা একটা সেট, সেট থাকলে সাবসেট চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে এটাই কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, দেখে নাও। যখন আমি সাইডে দাঁড়াবো ভিডিওটা বন্ধ করে তখনই নোট করে নেবে। আর শুধুমাত্র ভিডিও দেখবে না, তোমাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো হালকা একটু তোমরা পাকামি করো। কি পাকামি করো? যখন ক্লাস দেখছো ভাবছো সব শিখে গেছি, শুধু ক্লাস দেখে যাও, কোনো নোট লেখো না। যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো নোট লেখো না। পরবর্তী সময় 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে যখন ক্লাস করতে আসো দেখবে সব ভুলে গেছে। আমি কি শিখেছিলাম, কোথায় শিখেছিলাম, স্যার কি বলেছিল, এই অঙ্কটা কিভাবে করতে হবে, দেখবে হাত কাঁপা শুরু করেছে, ব্রেন কাঁপা শুরু করেছে আর চোখ ছলছল করা শুরু করেছে। যে কথাগুলো আমরা টিচাররা পড়াই, শুধু আমি না, অনলাইনে পড়াচ্ছে, অফলাইনে তোমরা পড়ছো, যত টিচার রয়েছে তারা যে কথাগুলো বলে তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স বা জ্ঞান যেটা অর্জন করেছে তার সাপেক্ষে সেটা বলে। এই কথাগুলো কিন্তু বইতে লেখা থাকে না। আর এই কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে অবশ্যই কিন্তু অঙ্ক ইজি হয়ে যায়। সেজন্য আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোই প্রয়োজনে তোমার বইয়ের সাইড দিয়ে পেন্সিল দিয়ে লেখো, অথবা ছোট ছোট স্টিকি নোট পাওয়া যায়, স্টিকি নোটের উপর লিখে বইয়ের উপর চিপকে দাও, ওই কথাগুলোই জীবনে কাজে লাগবে। ওকে, চলো এগিয়ে যাবো সামনের দিকে। পরবর্তী কোশ্চেন 28 নম্বর কোশ্চেন। মনে করো সার্বিক সেট এস, এস এটা বলে দেওয়া আছে, এ সেট এটা বলে দেওয়া আছে, বি সেট এটা বলে দেওয়া আছে, তাদের দুটো উপসেট। ওকে, এস সেটের দুটো উপসেট ওটা, তাহলে এ ইউনিয়ন বি তার পূরক সেট, মাথায় যে ড্যাশ দিয়ে দেওয়া আছে, ড্যাশ মানে হচ্ছে পূরক সেট। পূরক সেটের কাহিনীটা আমি একটু বুঝিয়ে দিই। মনে করো এই যে এস সেট, এস সেটের মধ্যে এটা রয়েছে আর এ সেটের মধ্যে এইটা রয়েছে, তাহলে তোমাকে যদি বলে এ সেটের পূরক সেট তুমি বের করো, পূরক সেট কথাটার অর্থ হলো এ বাদে এর মধ্যে কারা কারা রয়েছে। 3, 4, 5 আমি যদি বাদ দিয়ে দিই, কে কে পড়ে রয়েছে, 1, 2। ওকে, যার মাথায় পূরক দেবো সেটা বাদে আর কে কে পড়ে রয়েছে, এটা হলো মূল কথা।
পূরক সেট বোঝা গেল? তাহলে আমাকে প্রথম বলেছে এ ইউনিয়ন বি বের করো, তার পূরক সেট বের করো এর সাপেক্ষে। যেহেতু এটা সার্বিক সেট যদি কোনো জায়গায় বলে দেওয়া থাকে তাহলে তার সাপেক্ষেই তোমাকে বিচার করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি প্রথম এ ইউনিয়ন বিটা বের করব। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি সেটা মানে হলো এইগুলোর মধ্যে মোট কতগুলো সংখ্যা রয়েছে। মোট রয়েছে 1 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। 1 রয়েছে, 3 রয়েছে, 4 দু জায়গায় রয়েছে, এই যে 4 দু জায়গায় রয়েছে, 5 দু জায়গায় রয়েছে, তাই না? তাহলে একটা করে নিতে হবে, সেটা ডবল করে লেখা যায় না। তাহলে এটা হলো এ ইউনিয়ন বি। এখন আমাকে যদি বলে এ ইউনিয়ন বি তার পূরক সেট, এটাকে এরকম ড্যাশ দ্বারাও লেখা হয় অথবা মাথায় এরকম সি দ্বারাও লেখা হয়, যে কোনো একটা সিম্বল দিলেই কিন্তু এখানে হবে। মাথায় আমি এই জায়গায় ড্যাশও দিতে পারি অথবা মাথায় যদি আমি শুধুমাত্র সিও দিই তাহলেও কিন্তু ভুল হবে না। তাহলে এই পূরক সেট যদি আমাকে বের করতে হয় তাহলে আমি দেখব এই কটা সংখ্যা বাদে আর কি কি সংখ্যা এখানে পড়ে রয়েছে। 1 এখানে আছে কেটে দিলাম, 3 এখানে আছে কেটে দিলাম, 4 এখানে আছে কেটে দিলাম, 5 এখানে আছে কেটে দিলাম। পড়ে রয়েছে কে? শুধুমাত্র 2। তাহলে অপশন নাম্বার এ কিন্তু সঠিক। ওকে? অপশন নাম্বার এ কিন্তু সঠিক হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে সেই অঙ্কের থিওরি কিন্তু আমি এখানে বলে যাচ্ছি। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, ক্লাসটা নোট করবে। বুঝতে অসুবিধা হলে আমি বারবার বলছি হেল্পলাইন রয়েছে। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল করবে। এমনি নরমাল কল করবে না। হোয়াটসঅ্যাপে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলবে। এখনো পর্যন্ত আমার যত স্টুডেন্ট রয়েছে তারা যারা আমাকে মেসেজ করেছে বা কল করেছে, এই জায়গা লাইভে আমি ওপেন চ্যালেঞ্জ করছি একজন এসে আমাকে বলে যাক যে তার মেসেজের উত্তর আমি দিইনি, তার ফোন কল আমি রিসিভ করিনি, বা ফোন কল যদি আমি রিসিভ করতে না পারি তাকে আমি ফোন ব্যাক করিনি, এই লাইভে এসে সে বলে যাক। একজন অবজেকশন করে যাক, স্যার আমি আপনাকে মেসেজ করেছিলাম কিন্তু আপনি আমার মেসেজের কোনো রিপ্লাই দেননি। এত বড় চ্যালেঞ্জ করে আমি বলছি, কোনো অসুবিধা হলে কোনো হেজিটেটেড নয়, কোনো ভয় নাই, সরাসরি আমাকে মেসেজ করবে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ফোন করবে, নরমালি কিন্তু ফোন কল করবে না। চলো এগিয়ে যাই আমি সামনের দিকে। এখানে রয়েছে আমাদের 29 নম্বর কোশ্চেন। বলেছে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি কি হবে? মাইনাস কথাটার অর্থ কি? ধরে নাও এই জায়গায় এ এটা বি এটা, মাইনাস আর ওই পূরক সেট একই কথা, কিন্তু মাইনাস আর পূরক সেট একই রকম অনেকটা। এই জায়গায় এমন যদি বলে যে আমাদের এ মাইনাস বি নির্ণয় করো, এ মাইনাস বি মানে বি এর কোন কোন এলিমেন্ট এর মধ্যে রয়েছে সেগুলো বাদ দিয়ে দাও। বি এর মধ্যে 2 আছে, এই জায়গায় 2 আছে, বাদ দিয়ে দাও। 3 রয়েছে, এই জায়গায় 3 রয়েছে, বাদ দিয়ে দাও। 4 রয়েছে, এই জায়গায় 4 রয়েছে, বাদ দিয়ে দাও। তাহলে শুধুমাত্র এই জায়গায় 1 পড়ে থাকে, সেই একটাই লিখবো। তোমাদের মনে হতে পারে স্যার এই জায়গায় 5 রয়েছে, 5 কেন লিখলেন না? 5 লিখবো না, প্রথমে যে সেটটা আমি দেখছি ওই সেটের কাছেই যা যা পড়ে থাকবে সেটা লিখবো। দ্বিতীয় যে সেটটা আমরা লিখছি সেই সেটের কাছে কি পড়ে রইলো তা আমার দেখার দরকার নেই। কথাটা নোট করে নেবে। a মাইনাস বি মানে হলো যে বিয়োগ করে দেবো বি এর এলিমেন্ট গুলো এ থেকে। তারপর দেখব প্রথমটা এরকম তীর চিহ্ন দিয়েই লেখো না, প্রথমটাই কোন কোন এলিমেন্ট পড়ে রয়েছে। নোট হতে হয় এমন যেটা আমি বুঝতে পারবো, আমার নোট আমি বাজারে বিক্রি করতে যাব না। আর নোট কখনো টিচারের কথা হুবহু লিখতে নেই। অর্থাৎ টিচার একটা জিনিস বলো, তুমি সেই জিনিসটা মাথায় নিলে, তোমার খাতায় সেই জিনিসটা উগড়ে দিলে, মানে বমি করে দিলে, তা কিন্তু কখনো করবে না। নোট তোমার বোঝার জন্য। তুমি যেমন করে সিম্বল দিয়ে পারো, তীর চিহ্ন দিয়ে পারো, তোমার কোনো কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে পারো, যেমন করে পারো তেমন করে নোট লিখতে হবে। যে নোট লিখলাম মানে আমি একদম হাই ফাই নোট লিখতে লিখতেই 10 ঘন্টা আমি দিয়ে দিলাম, তারপর পড়াশোনা করতে গিয়ে 1 ঘন্টা, মা বাবা দেখলো বাবা আমার ছেলে মেয়ে বিশাল পড়াশোনা করছে, বিশাল পড়াশোনা করছে আমার ছেলে মেয়ে, 10 ঘন্টা ধরে লিখেই যাচ্ছে, কোনো ফলাফল হবে না, কোনো ফলাফল হবে না। নোট করো 1 ঘন্টায়, হিজিবিজি করে হোক, অ্যারো চিহ্ন দিয়ে হোক, সিম্বল দিয়ে হোক, যেমন করে হোক নোট করো, কিন্তু পড়াশোনা স্টাডি প্র্যাকটিস বেশি করো। এই কথাগুলো চিরজীবন মনে রাখবে কিন্তু, যে নোটের জন্য আমি বেশি সময় নষ্ট করবো না। নোট আমি বাজারে বিক্রি করতেও যাচ্ছি না। আমাদের সবার টার্গেট থাকে, আমরা পড়াশোনা করছি সায়েন্স নিয়ে, আমরা আইআইটি জেই হোক বা নিট হোক, কোনো একটা জায়গায় আমরা ক্লিয়ার করে দেবো। যদি এখানে আমাদের সম্ভব না হয়, কারণ অনেকের ড্রিম থাকে না এটা, ড্রিম যদি এটা না থাকে তাহলে আমরা কোনো একটা চাকরি পাবো। চাকরি পাওয়ার পর সুন্দর লাইফস্টাইল আমরা মেনটেনেন্স করব। আমরা আমাদের নোট বিক্রি করব না বাজারে। সেরকম মেন্টালিটি নিয়েই কিন্তু পড়াশোনা করবে, যে আমি এখানে শিখবো, শেখার জন্য যেটুকু সময় ব্যয় করার দরকার সেইটুকুই করব, তার বেশি কিন্তু করব না। চলো এগিয়ে যাবো তাহলে এখানে। তাহলে মাইনাস জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি।
তাহলে আগে যদি কোনো সময় এরকম ছোট ছোট সেট থাকে না, সেই সেটগুলো আগে বের করে নিতে হয়। তাহলে বি ইন্টারসেকশন সি আমরা আগে বের করে নিই। ইন্টারসেকশনের কথাটার অর্থ আমি বলেছিলাম কমন। তাহলে এই জায়গা ৩ রয়েছে, এই জায়গাও ৩ রয়েছে, এই জায়গা ৪, এই জায়গাও ৪, এই জায়গা ৫, এই জায়গাও ৫ রয়েছে। তাহলে আমি এই জায়গায় লিখছি বি ইন্টারসেকশন সি ইজুগাল টু ৩ রয়েছে, ৪ রয়েছে, ৫ রয়েছে। আর কিন্তু কিছু সংখ্যা ওদের মধ্যে কমন নেই। এবার এ থেকে যদি আমি বি ইন্টারসেকশন সি এটাকে বাদ দিই, বাদ দিলে এই সংখ্যাগুলো এ থেকে বাদ যাবে। কোন কোন সংখ্যার মধ্যে রয়েছে আমরা একটু দেখে নিই। আমি দেখতে পাচ্ছি ৩ এই জায়গাও আছে, ৩ এই জায়গাও আছে। এটা দিলাম ৪ এই জায়গাও আছে, ৪ এই জায়গাও আছে। আমি বলেছিলাম এই জায়গায় অতিরিক্ত ৫ পড়ে রয়েছে। সেই ৫ কিন্তু লিখবো না। প্রথমে কে রয়েছে? এ। তাহলে এর কাছে যাব, এর কাছে অতিরিক্ত সংখ্যাগুলো কে কে পড়ে আছে? ১ আর ২। তাহলে অ্যান্সার হবে ১ আর ২। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি এখানে সিদাক সঠিক উত্তর। ওকে, দেখো একদম থিওরি কিন্তু প্রথম থেকে ধরে ধরে আমি বুঝিয়ে দিয়েছি। পার্ট 1 এর যে ক্লাসটা আমি করিয়েছি সেই ক্লাসটা অবশ্যই 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 দেখো। এই ভিডিওর ডেসক্রিপশনে টোটাল তোমাদের যা যা প্রয়োজন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা প্লেলিস্ট বা আমার কন্ট্যাক্ট নাম্বার বা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও তার কোর্স ডিটেলস টোটালটাই কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন একবার দেখো, সেখান থেকে গিয়ে তোমরা এর পার্ট 1 ভিডিওটা দেখে নাও। ওকে, চলো এবার 30 নম্বর কোশ্চেনটা তাহলে করব। 30 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। 30 নম্বর কোশ্চেন আমাদের বলেছে যে এই জায়গা এস একটা সার্বিক সেট, সার্বিক সেট মানে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, এ সেট এটা, বি সেট এটা। তাহলে এ ইউনিয়ন বি তার পূরক সেট যেটা, এটা মাথায় সি রয়েছে, সি মানে হচ্ছে সেই পূরক সেট যেটা বুঝলাম। এই সেম কোশ্চেন এক্ষুনি আমি করিয়েছি, এটা হোমওয়ার্ক দেবো তোমাদের। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, এই যে সেম কোশ্চেন এক্ষুনি আমি করিয়েছি, করিয়েছি না? এই 28 দাগের কোশ্চেন আর 30 দাগের কোশ্চেন হুবহু সেম, একদম নিজেকে করতে হবে হোমওয়ার্ক। এই জায়গায় কিন্তু ফিল দ্য ম্যাথ তোমাদের শেখাতে এসে, ফিল দ্য ম্যাথ তোমাদের শুধুমাত্র অঙ্ক শেখানোর জন্য টোটাল অঙ্ক আমি করে দিলাম, তুমি দেখে নিলে তোমার জীবনে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি যতটা করব তার থেকে বেশি করতে হবে তোমার। আমি তো শিখিয়ে দিয়েছি ম্যাথমেটিক্সটা কি করে করতে হয়। এখন সেই ম্যাথমেটিক্সের অনুরূপ যদি একটা ম্যাথমেটিক্স থাকে তাহলে সেটা তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে হবে, পারতে হবে। কখনো মনকে এটা বোঝাবে না যে আমি পারবো না। যদি তুমি না পারো তাহলে তুমি একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে আবার শুরু করো। কতক্ষণ হবে না। একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কোনো কাজ যদি কেউ করে থাকে এবং সে যদি সেই কাজে সফল হয়ে থাকে তাহলে আমিও সেই কাজ পারবো, আমিও কিন্তু সেই কাজটা পারবো। কোনো কাজ আমাদের অসাধ্য নয়। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল, বিকজ ইম্পসিবল ইটসেলফ সে দ্যাট আই এম পসিবল। যদি আমি ইম্পসিবল লিখি, ইম্পসিবল, এটাকে যদি ভেঙে লিখি আই এম পসিবল। দেখো ইম্পসিবল ইটসেলফ সে দ্যাট আই এম পসিবল। তাহলে আমরা সবসময়ের জন্য যে কোনো জিনিসকে বলি বাবা এটা বোধহয় ভীষণ কঠিন, আমার দ্বারা অসম্ভব। এটা কখনোই নয়, এটা কিন্তু কখনোই নয়। পৃথিবীতে সবকিছুই সম্ভব, শুধুমাত্র তোমার একাগ্রতা, ফোকাস এবং তোমার ইচ্ছা শক্তি, এটুকুই দরকার। মানুষের ইচ্ছা শক্তি যদি থাকে না তাহলে সে সবকিছু করতে পারে। আজকে চাঁদ কত দূরে রয়েছে, আমাদের সব বিজ্ঞানীদের ইচ্ছা শক্তি ছিল যে আমরা চাঁদে পৌঁছাবো। ভারত কিছুদিন আগে তো চন্দ্রযান পাঠিয়েছে, সেখানে পৌঁছেছে, সফল হয়েছে। কিন্তু তার আগের বার যখন চন্দ্রযান পাঠানো হয় তখন ব্যর্থ হয়েছিল, তারা কিন্তু থেমে থাকেনি। আমাদের মানব জীবন এরকমই হওয়া উচিত। কোনো এক জায়গায় আমরা ব্যর্থ হলাম জন্য আমরা বারবার ভাবি যে আমার দ্বারা বোধহয় কখনো সম্ভব নয়। এই কথাটা সম্পূর্ণ ভুল। ব্যর্থতাই হলো সফলতার চাবিকাঠি। যত তুমি ব্যর্থ হবে তত তুমি এগিয়ে যেতে পারবে। মনে রাখবে, যতক্ষণ তুমি না পারছো ততক্ষণ তোমাকে চেষ্টা করতে হবে। যতবার ব্যর্থ হবে সেখান থেকে কিছু শিক্ষা তুমি গ্রহণ করবে। আবার উঠে দাঁড়িয়ে বলবে আমি পারবো, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। বোঝা গেছে? চলো এগিয়ে যাই সামনের দিকে। 31 নম্বর কোশ্চেন। পি এটা, কিউ এটা, পি মাইনাস কিউ এবং পি ইন্টারসেকশন কিউ তাদের ইউনিয়ন করতে বলা হয়েছে। খুব ভালো। তাহলে আমি এক একটা করে যে বলেছি যখন সেট আকারে থাকবে তখন সেটগুলোকে আলাদা করে বের করে নেব। তাহলে প্রথম আমি বের করছি পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ, একটু আগে আমি মাইনাসটা বুঝিয়েছি। মাইনাস মানে কিউ সেট বাদ দিয়ে দাও পি থেকে। কিউ সেটে এ সি ই এফ রয়েছে, তাহলে এ বাদ দিয়ে দিলাম, সি বাদ দিয়ে দিলাম, ই বাদ দিয়ে দিলাম, এফ বাদ দিয়ে দিলাম। এই যেহেতু এই জায়গায় রয়েছে তাহলে পড়ে রয়েছে শুধুমাত্র বি আর ডি, তাই এখানে আমি লিখলাম বি এবং ডি। ওকে, তাহলে পি মাইনাস কিউ কমপ্লিট। এবার পি ইন্টারসেকশন কিউ এই যে আমি লিখছি।
ইন্টারসেকশন মানে ওদের মধ্যে কমন যারা রয়েছে। তাহলে কমন কে কে রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই জায়গায় কমন রয়েছে দেখো পি আর কিউর মধ্যে, তাই না? এ কমন রয়েছে, এ কমন রয়েছে। আমাদের এখানে সি কমন আছে আর সি কমন রয়েছে এখানেও। আর এখানে আমাদের রয়েছে কি সি, তারপরে কি রইল ই, ই কমন রয়েছে আর ই কমন রয়েছে। তারপরে এফ কমন রয়েছে, এফ কমন রয়েছে। তাহলে আমি এই জায়গায় যদি আমি লিখি তো কি পড়ে রইল, তাহলে আমাদের পড়ে রইল হলো এ, সি আর ই আর এফ কমন জায়গাগুলো শুধু আমাদের লিখতে হবে। এবার এই দুইজনের ইউনিয়ন করতে বলেছে। ইউনিয়ন মানে টোটাল যত সংখ্যা রয়েছে সব লিখতে বলা হয়েছে। তাহলে আমি সেই কথাটাই এখানে লিখছি। পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি? লিখতে পারি প্রথম এ পরপর সাজিয়ে লিখি। এ বি সি ডি ই এফ সবই তো রয়েছে। এ বি সি ডি ই এফ। তাহলে অ্যান্সারটার দিকে যদি আমি তাকাই, এটা ফলাফল পুরোপুরি দেখো পি সেটের সঙ্গে সমান হয়ে গেছে। পি সেটে যারা যারা রয়েছে টোটাল এলিমেন্টগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। পেয়েছি না? তাহলে এটা ইকুয়াল টু আমরা সরাসরি বলে দিতে পারি পি সেট হবে। তাহলে অ্যান্সার এখানে সঠিক হবে হচ্ছে ডি দাগ। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা এখানে একটা সূত্র আকারে এটাকে মনে রাখবে। যদি কোনো সময় কোনো একটা সেটের থেকে একটা সেট বাদ দিয়ে দিলাম, আবার ওই সেট আর বাদ দিয়ে দেওয়া সেটের ইন্টারসেকশন নিলাম, তাদের যদি ইউনিয়ন করি তাহলে প্রথম সেটটা সবসময় পাওয়া যায়। আমি হলে ডাইরেক্ট অ্যান্সারটাই লিখতাম, কিন্তু তোমরা হয়তো প্রথম অঙ্ক করছো সায়েন্স নিয়ে, আমার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারছি। কিন্তু তোমরা প্রথম পড়ছো জন্য তোমরা এটা পারবে না, সেই জন্য কিন্তু আমি ওটা বলিনি। ওকে, তাহলে এটা কিন্তু একটা সূত্র হয়, এটা মনে রেখে দেবে। তাহলে অ্যান্সার এক্ষেত্রে ডি হয়ে গেল। 31 নম্বর কোশ্চেন কিন্তু কমপ্লিট। ক্লাস কেমন লাগছে জানিও কমেন্টে, এবং পরবর্তীতে তোমাদের কোন কোন যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়তে অসুবিধা রয়েছে সেটাও আমাকে জানাবে। আমি খুব দ্রুত একদম পরপর কিন্তু তোমাদের ক্লাসের সলিউশন নিয়ে আসবো। ইউটিউবে আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের পোস্ট যে সেকশনটা রয়েছে পোস্টে যাবে, সেই পোস্টে দেখবে ক্লাস রুটিন দিয়ে দেওয়া রয়েছে। সেই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে। যদি কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনো রকম সমস্যা হয় তাহলে টাইমটা একটু চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ যদি আমি সুস্থ থাকি এবং পরিবেশ যদি সুস্থ থাকে, যেমন রুটিন দিয়ে দেওয়া রয়েছে, যতটাই আমার কষ্ট হোক না কেন সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস নেব। চলো এবার 32 নাম্বার কোশ্চেন দেখি। 32 নাম্বার কোশ্চেনে কি বলেছে এখানে, যে পি একটা থিটা, পির মধ্যে একটা থিটা রয়েছে, তার মানে এটা সলিউশন করে যে থিটাটা পাবো সেই থিটাটা, যেখানে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা এবং সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু সাইন থিটা, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি আর কিউর মধ্যে কি রিলেশন রয়েছে। তার মানে আমাদের যে ওই জায়গায় রিলেশনটা দিয়ে দেওয়া রয়েছে সেই রিলেশন থেকে সমাধান করে আমরা একটা থিটার মান পাবো, সেই থিটাগুলো হলো পি কিউ। ওকে, তাহলে পি আর কিউর মধ্যে কি রিলেশন আছে সেটা আমাদের জিজ্ঞাসা করো। তাহলে আমি একটু বোঝার চেষ্টা করি অঙ্কটাকে। দেখো মনোযোগ দেবে কিন্তু একদম সুষ্ঠু স্বাভাবিকভাবে মনোযোগ দেবে। প্রথম আমি এটাকে সমাধান করার চেষ্টা করছি। এই যে লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু, এখানে রইল আমাদের কস থিটা। আমার ইচ্ছা হয়েছে এই রুট টুটা আমি এদিকে ভাগ করে দেব। রুট টু ভাগ করলে রুট টু সাইন থিটা, আর এখানে থাকে আমাদের কি মাইনাস 1/√2। আচ্ছা এখানে একটু লিখি, সামনে 1/√2 হবে তো না, 1/√2 এখানে রইল আমাদের কস থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে শুধুমাত্র কস থিটা, এই যে লিখলাম। এই রুট টু 1/√2টাকে লেখা যায় কিন্তু আমাদের সাইন 45 ডিগ্রি, লিখলাম 45 ডিগ্রি, আর এখানেও রইল সাইন থিটা। 1/√2 মানে সাইন 45 ডিগ্রি, তাই ওটা লিখলাম। আর এখানেও 1/√2 মানে কস 45 ডিগ্রি লেখা যায়, তাই আমি লিখলাম। আর এখানে রইল কস থিটা ইজ ইকুয়াল টু ডান দিকেও আছে কস থিটা। এইবার এটা থেকে আমি একটা -1 কমন নিয়ে নিলাম। -1 কমন নিলে এটাকে লেখা যায় cos থিটা ইন্টু cos 45, এটা আগে চলে আসে। আর এখানে মাইনাস সাইন থিটা ইন্টু সাইন 45, এটা পরে চলে আসে, তাই তো? ইজ ইকুয়াল টু ডান দিকে রয়েছে আমাদের cos থিটা। cos a cos b sin a sin b, এটা হলো cos অফ a মাইনাস a প্লাস b এর সূত্র। তাহলে সেজন্য আমি এই জায়গায় লিখলাম cos অফ a প্লাস b, a প্লাস b মানে হচ্ছে থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডান দিকে রয়েছে cos থিটা, এই যে লিখলাম। এবার যদি কোনো সময় cos এর সামনে বা tan এর সামনে মাইনাস থাকে, সেই মাইনাসটা যদি ভিতরে নিতে হয়
তবে 180 থেকে এই থিটাটা বাদ দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে মাইনাসটা আমরা ভিতরে কেন নেব? মাইনাস ভিতরে না নিলে দেখো এগোতে যখন যাচ্ছি মাইনাস বাধা দিচ্ছে। এই কজের কাছে আমি পৌঁছাতে পারছি না। এই কজ আর এই কজ আমি তুলে দেবো তবেই তো আমি থিটা পাবো। তো কজের কাছে পৌঁছাতেই পারছি না, মাইনাসটা আমাকে বাধা দিচ্ছে। তাই মাইনাসটা ভিতরে নেওয়ার জন্য 180 থেকে এই থিটাটা বিয়োগ করতে হয়। তাই এই যে আমি লিখলাম কজ 180 মাইনাস থিটা মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস থিটা। এইবার দেখো কজের সামনে আর কেউ নেই, কজ অনায়াসে আমরা তুলে দিতে পারবো। তাহলে দুদিক থেকে যদি আমি কস তুলে দিই, নেক্সট পেজে সেটা একটু লেখার চেষ্টা করি। আচ্ছা এই জায়গায় নেক্সট পেজেই লিখি। দুদিক থেকে যদি আমি কস তুলে দিই তাহলে 180 থেকে 45 বাদ দিলে 135 মাইনাস থিটা, 135 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে রয়েছে থিটা, থিটা ওইদিকে গেলে 2 থিটা ইকুয়াল টু 135 বা থিটা ইজ ইকুয়াল টু 135/2। এটা হলো আমাদের পি এর মান, পি এর মধ্যে যে থিটাটা রয়েছে তার মান পেলাম। এবার কিউর মানও আমরা বের করার চেষ্টা করব। কিউর মানও যদি সেম পাই তাহলে আমরা বলে দিতে পারবো যে পি ইজ ইকুয়াল টু কিউ। আর যদি এদিক ওদিক কিছু পাই তাহলে সেটা রিলেশন হবে। তো আমার মন বলছে পি ইজ ইকুয়াল টু কিউ হবে। যেহেতু এই জায়গাটা পার্টিকুলার মান আমরা পেলাম, পার্টিকুলার মান পেয়েছি আমরা। একই কোন জায়গা করলাম অঙ্ক? এই যে পার্টিকুলার মান যেহেতু এই জায়গায় আমরা পেয়ে গেছি সেই জন্য আমাদের কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওটাই অ্যান্সার হবে। তাহলে দেখি এবার কিউর মান হিসাব করি। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা। তাহলে এই জায়গায় লিখছি এবার কিউটাকে হিসাব করছি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা, এই যে লিখলাম। অনুরূপে √2 দিয়ে ভাগ করে দিলাম। √2 দিয়ে ভাগ করলে এটা হয় সাইন থিটা আর এখানে 1/√2 এটা হয় কস থিটা ইজ ইকুয়াল টু শুধুমাত্র সাইন থিটা, এই যে লিখলাম। সেম ভাবে এটাকে লিখতে পারি আমরা cos 45 ডিগ্রি আর এখানে রইল সাইন থিটা আর এখানেও সাইন 45 ডিগ্রি আর এখানেও হলো cos থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা আমরা পেলাম। cos a sin b sin a cos b এটা হলো sin অফ a প্লাস b এর ফর্মুলা, তাই আমি এটাকে লিখলাম sin অফ a প্লাস b 45 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা ত্রিকোণমিতির সেমিস্টার 1 যেটা আর কি, তোমরাই তো সেমিস্টার 1 এ পড়ছো, তো মাঝে মধ্যে আমার গুলিয়ে যায় কোন সেমিস্টার এটা। দেখো সেমিস্টার 1 এ আমরা শিখেছিলাম ত্রিকোণমিতিতে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা লেখা যায়, লেখা যায় তো। তাহলে এই জায়গায় সেম ভাবে আমি এটাকে চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করে দেবো? সাইন 45 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 180 মাইনাস থিটা। সাইন থিটা মানে সাইন 180 মাইনাস থিটা লেখা যায়। দুদিক থেকে সাইন যদি আমরা তুলে দিই তাহলে এই জায়গায় আমরা পাবো 45 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস থিটা। থিটা এইদিকে নিয়ে আসলে 2 থিটা, 45 ওইদিকে নিয়ে গেলে 135, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 135/2। তাহলে দু জায়গায় থিটার মান কিন্তু আমি সমান পেয়েছি। তাহলে এর থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি পি আর কিউ সমান। সিদাক সঠিক উত্তর হবে পি আর কিউ সমান। ওকে, তোমরা দেখে নেবে কিভাবে আমি সমাধানটা করলাম। ভিডিওটা বন্ধ করে নেবে, প্রয়োজনে নোট লিখে নেবে, তারপর আবার পরের ক্লাসটা জয়েন করবে, পরের কোশ্চেনটা। চলো এগিয়ে গেলাম এবার সামনের দিকে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দ্রুত দ্রুত তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কিভাবে এর অ্যান্সারটা হবে। দেখবে এবং অ্যান্সার করবে, আমি সাইডে দাঁড়িয়ে আছি, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার দাও। ওকে, এবার দেখো আমি কিভাবে সমাধানটা করছি, দেখে নেবে কিন্তু। আগে নিজেরা চেষ্টা করবে, তারপর যদি কোনো রকম অসুবিধা হয় তারপর আমারটা দেখবে। এই জায়গা এ একটা সেট বি ইউনিয়ন সি এটা বলে দেওয়া আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এটা জিজ্ঞাসা করেছে। এটা কিন্তু একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। আমরা এই মাইনাস এ মাইনাস এখানেও আছে, এ মাইনাস এখানেও আছে, এই দুই জায়গা থেকে যদি এ মাইনাস কমন নিয়ে নিই, এ মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এই জায়গা বি আর এই জায়গা ইন্টারসেকশন এই জায়গা সি থাকে, কিন্তু তা হয় না বাবু, এই ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়। এটা কিন্তু একটা ফর্মুলা, অর্থাৎ উপরেরটা যে জিনিস নিচেরটাও সেম জিনিস। তোমাদের যদি মনে হয় যে একটু বুঝতে অসুবিধা হলো তাহলে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমি দুটো চিত্র এখানে আঁকবো, ঠিক আছে? এই যে এইটা হলো চিত্র, এখানে এ বি সি তিনটে আঁকছি। এটা মনে করো এ, আর আমাদের এটা মনে করো বি, আর এটা মনে করো আমাদের সি। এই যে এ বি সি ভালো করে বুঝবে। তাহলে আমি প্রথম এ মাইনাস বি ব্যবহার করছি। কোনটা?
এ মাইনাস বি হলুদ কালি দিয়ে দেখাই, হলুদ না সাদা কালি দিয়ে দেখাই। এ মাইনাস বি, এটা এ, এটা বি, আর এটা হলো সি। এ মাইনাস বি মানে বি বাদ দিলে যেটুকু পড়ে থাকে এইটুকু, বি বাদ দিলে এইটুকু, এটা হলো এ মাইনাস বি। তারপর এ মাইনাস সি বের করতে বলা হয়েছে। এ মাইনাস সিটা আমি লাল কালি দিয়ে বোঝাই। এ থেকে সি বাদ দিলে যেটুকু পড়ে থাকে, তাহলে এ থেকে সি বাদ দিলে কোনটুকু পড়ে থাকে এই জায়গায়, সি বাদ দিলে পড়ে থাকে এই যে এইটুকু, এইটুকু পড়ে থাকে, তাই না? এখন আমাদের বলেছে এইটা আর এইটার কমন জায়গা আমাকে নিতে হবে। কমন জায়গা মানে সাদা কালি এবং লাল কালি দুটোই কোন জায়গা দিয়ে রয়েছে ভালো করে দেখো। যদি আমি এই জায়গা দেখাই, এই যে এইটুকু জায়গায় দুটো কালি আছে, এই যে এইটুকু জায়গায় দুটো কালি আছে, তাই না? তাহলে এটাই হলো আমাদের আলটিমেটলি ওরা যে প্রশ্ন বলেছে সেই প্রশ্নের ভেন ডায়াগ্রাম বা চিত্রটা। তখন তাহলে আমরা এটাকে কি বলতে পারি, বি আর সি টোটালটাই বাদ চলে গেছে। তাহলে সেই জন্যই আমরা বললাম এ থেকে বি আর সি টোটালটাই বাদ দিয়ে দেবো। বোঝা গেল কথাটা কি? তাহলে যেটা জিজ্ঞাসা করেছে তার সূত্র হলো এইটা। তাহলে খুব সহজে অনায়াসে বি ইউনিয়ন সি তো এই জায়গা বলে দেওয়া আছে, বি ইউনিয়ন সি এই জায়গা বলে দেওয়া আছে। এ থেকে ওইগুলো বাদ দিয়ে দেবো, 3 বাদ দিয়ে দিলাম, 4 বাদ দিয়ে দিলাম, আর 6 এখানে নেই, বাদ দেবো না। তাহলে পড়ে রইলো কোনটা, 1 2 5, 1 2 5 সি দাগে রয়েছে, এটাই হলো সঠিক উত্তর। আমি যেমন করে বুঝিয়েছি চিত্র এঁকে দেখিয়েছি, চিত্রটাও তোমরা নোটে লিখে নেবে, কিন্তু চিত্র লিখে নেবে যে এটা থাকলে এরকম ভাবে হয়, এরকম ভাষাতেই লিখবে। এটা যদি থাকে তাহলে এইভাবে ছবি আঁকতে হয়, এইভাবে লিখতে হয়, এইভাবেই লিখবে। তোমাকে নিজেকে নিজের বোঝাতে হবে, অন্য কাউকে বোঝাতে হবে না। তাহলে এগিয়ে যাব 34 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে। 34 নাম্বার কোশ্চেনে কি রয়েছে একটু দেখি। বলেছে মনে করো সার্বিক সেট এস, এস এর মধ্যে এটা এ, এটা বি, এটা। এবার এর দুটো সেট উপসেট এটা বলে দেওয়া আছে। তাহলে আমাদের এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, একটু আগে এই অঙ্ক করেছি। তাহলে এটা আবার হোমওয়ার্ক আমি দিচ্ছি, একটু আগে করেছি আমরা। কোথায় একটু আগে একটা হোমওয়ার্কও দিয়েছিলাম আমি, দেখো তো কোথায় হোমওয়ার্ক দিলাম আমি, কোথায় দিলাম, এই যে সেম কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছি, আবার সেম কোশ্চেন আমি করিয়েও দিয়েছি 28 নম্বর। এই যে সেম কোশ্চেন আমি করিয়েও দিয়েছি। একই রকম কোশ্চেন থাকলে নিজেদের করতেই হবে, যে করে হোক করতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে আমি চলে যাব আমাদের 35 নাম্বার কোশ্চেনে। 35 নাম্বার কোশ্চেন দেখো, মনে করো সার্বিক সেট এস এবং এ ইউনিয়ন বি, এটা এসি ইন্টারসেকশন বিসি এর মান জিজ্ঞাসা করা হয়েছে। দেখো ডি ময়ভার্স নামে একটা রুল আছে। সেই ডি ময়ভার্স রুল বলছে যদি আমাদের এসি ইন্টারসেকশন বিসি হয়, এই সিটা যদি আমার মাথায় নিতে হয়, তাহলে ভিতরে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা ঘুরে যাবে। এটা হলো ডি ময়ভার্স রুল, যে আমার সি যদি মাথায় নিয়ে যেতে হয়, দুটো জায়গা থেকে মনে করো সি কমন নিচ্ছি, তাহলে এই জায়গা ভিতরে যে চিহ্ন আছে ওই চিহ্নটা উল্টে যাবে। আর মাথায় যদি সি থাকে, সি থাকা মানে আমি সেটা আগে বুঝিয়ে দিয়েছি যে টোটাল সেট থেকে এটা বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে এটাকেও আমি একটু ভেন ডায়াগ্রাম আকারে তোমাদের শিখিয়ে দিই। ভেন ডায়াগ্রাম দিয়ে এই জায়গায় আমি একটা চিত্র আঁকছি। এই যে কোন চিত্র আঁকবো, শুধুমাত্র এ আর বি দিয়ে চিত্র আঁকবো। তো আমি মনে করো এই জায়গা এটাকে এ বোঝালাম, আর এই কালি দিয়ে মনে করো এখানে এটাকে বি বোঝালাম, এটা এ আর এটা বি। তাহলে আমি ওই চিত্রটাকে বোঝানোর চেষ্টা করছি। এ সি, এসি মানে এ বাদে বাকি সব জায়গায়। তাহলে এ বাদে বাকি সব জায়গা মানে হচ্ছে এই যে এইটা, এই যে এ বাদে বাকি সব জায়গা এঁকে নিলাম। তারপর রয়েছে বিসি, বিসি মানে বি বাদে বাকি সব জায়গা, লাল কালিতে দেখাই, বি বাদে বাকি সব জায়গা এইভাবে দেখাই। এই যে বি বাদে বাকি সব জায়গা হলো। এই দুইজনের কমন, কমন মানে দুটো দাগই থাকবে। কমন মানে কি, উভয়ই, উভয়ই যে জায়গা রয়েছে, উভয় কোন কোন জায়গা রয়েছে দেখো তো, এই বাকি বাইরে দিয়ে রয়েছে না, এই যে বাইরে দিয়ে উভয় রয়েছে না। তাহলে বাইরে মানে কি, বাইরে মানে হলো যদি আমি ভিতরের জায়গাটা, বাইরেটাকে ধরো আমি শ্যাডো করে দিই, একটু শ্যাডো করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বাইরেরটাকে যদি আমি শ্যাডো করে দিই, দুটো দাগই যেখান দিয়ে রয়েছে, এই যে দুটো দাগই যেখান দিয়ে রয়েছে সেটা হলো এইটা, এই যে সেটা হলো এইটা। ওকে, এই যে তাহলে এই দুটো দাগই যেখানে রয়েছে যদি আমি দেখি, তাহলে আসলে এ আর বি বাদ হয়ে গেছে। তাহলে এই যেই তো সেটা এ ইউনিয়ন বি তার হোল সি, কথাটার অর্থ হলো এ আর বি যতটা রয়েছে টোটালটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই হলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই সেট তত্ত্বকে উপলব্ধ করা, ফিলিংস করা, ফিল করা, বোঝা গেছে? তাহলে এটাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
এখন এ ইউনিয়ন বি কোশ্চেনে তো বলে দেওয়া আছে, তাহলে মূল যে সেটটা রয়েছে সেই সেট থেকে এ ইউনিয়ন বিটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 2 বাদ দিয়ে দিলাম, এই যে 2 কেটে দিলাম, 3 বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, 4 বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে পড়ে রইল 1 5 6। 1 5 6 কোন জায়গায় রয়েছে? এই যে সঠিক উত্তর। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? চলো এগিয়ে যাই তাহলে সামনের দিকে। 36 নম্বর কোশ্চেন যেটা রয়েছে এবার সেটা একটু দেখি। 36 নম্বর কোশ্চেন দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট হলো n। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 সারা জীবন ধরে গুনতে থাকবে, যত সংখ্যা গুনবে সারা জীবন ধরে সেটাই হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, সারা জীবন ধরে গুনতে হবে না, 1 2 3 4 5 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা। আমরা যে পর্ব নাম্বার 1 এ সেট তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, সেই পর্ব নাম্বার 1 এ যত রকম সংখ্যা রয়েছে সমস্ত সংখ্যা কিন্তু সেখানে আমি বলে দিয়েছি। তাহলে স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া আছে, বলেছে এ এন, তার মধ্যে এ এক্স জাতীয় সংখ্যা থাকবে যেখানে এক্স হলো আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে 3n এবং 7n এদের ইন্টারসেকশন কোনটা? আগে প্রশ্নটার গভীর অর্থ জিনিসটা কি সেটা একটু বোঝাই। আমার গুরুদেব সবসময় আমাকে এই কথাটা বলতো যে তপন, প্রশ্নের দুটো ভাবমূর্তি হয়, একটা কিছু ডেটা দিয়ে দেওয়া থাকে, আরেকটা হলো ওই ডেটার মাধ্যমে তোমাকে কোথাও পৌঁছাতে হবে। যদি কি ডেটা দিয়ে দেওয়া আছে আর কোথায় পৌঁছাতে হবে এইটুকু তুমি বুঝে থাকো, তাহলে যে কোনো কোশ্চেন তোমার কাছে ইজি হবে, যে কোনো ম্যাথমেটিক্স তুমি পারবে। আমি সেই কথাটাই তোমাদের বলছি যে যে ডেটা দিয়ে দেওয়া আছে সেটাকে আগে ফিলিংস দিয়ে তুমি বোঝো, সেটাকে অনুভব করো। 3n, এন এন মানে 1 2 3 4 5 এরকম চলতেই আছে। তাহলে এর সঙ্গে যদি আমি 3 মাল্টিপ্লাই করি, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ 3 এর ঘরের নামটা চলবে। তাহলে 3n মানে 3 এর ঘরের নামটা। অনুরূপে 7n মানে কি? 7 এর ঘরের নামটা। তাহলে আমি এই জায়গায় 3n আর 7n টাকে আবার লিখছি, এই যে 3n। 3n মানে 3 এর ঘরের নামটা অর্থাৎ 3 6, তারপরে রয়েছে 9, তারপরে রয়েছে আমাদের কত? তারপরে 12, তারপরে 15, তারপর 18, তারপরে রয়েছে আমাদের 21 24, এরকম করে পরপর পরপর করে আসছে। ওকে, 7n, 7n, n মানে হচ্ছে 7 এর ঘরের নামটা। 7 14 21, তারপরে আমাদের রয়েছে 28 35, তারপর 42, এইভাবে চলতেই আছে চলতেই আছে, তাই তো? আচ্ছা, ওইদিকে ক্লোজ দিয়ে দিলাম, এই যে ক্লোজ। আচ্ছা, এই জায়গায় যদি আমি আরেকটু লিখি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর কটা সংখ্যা ওখানে লিখি। 24 এর পরে আমাদের রয়েছে কত? 27, তারপর রয়েছে 30, তারপর রয়েছে 33, তারপর রয়েছে 36 39 42, তারপর রয়েছে 45, আর লিখছি না। এবার এই দুটো সেটের মধ্যে কমন খুঁজতে বলেছে। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে কমন। তাহলে কমন কি কি রয়েছে দেখি। কমন মানে হচ্ছে আমাদের দেখো 3 6 9 21, 21টা কমন আছে, আর এই জায়গাও দেখো 21। আবার দেখো এই জায়গা 42 রয়েছে, এই জায়গাও 42 রয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম 3 আর 7 এর যদি লসাগু করি, লসাগু করলে সেটা কত হয়? 21 হয়। তাহলে 3 আর 7 এর যদি ইন্টারসেকশন বলে, সেই ইন্টারসেকশনটা মানে হলো আসলে ওদের লসাগু। সেই লসাগুর নামটা দেখো, 21 অক্ষে 21, 21 দুগুণ 42, দুটোই কমন আছে। এরপর 3 21 63 তে গিয়ে আবার মিল হবে। তাহলে ইন্টারসেকশন যদি কখনো বলে তাহলে ওই দুটোর লসাগু নিতে হবে, এটা নোট করবে। ইন্টারসেকশন বললে লসাগু নিতে হবে। তাহলে আমি যদি বলি 3n ইন্টারসেকশন 7n, তাহলে সেটা আমরা বুঝবো ওদের লসাগু 21n। তাহলে এটা কোথায় আছে? এই হলো আমাদের সিদাক সঠিক। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? কিভাবে আমি একদম পুরো কিন্তু ডিটেলসে ভেঙে বলেছি কিভাবে এটা এলো। এগিয়ে গেলাম সামনের দিকে। 37 নাম্বার কোশ্চেন। 37 নাম্বার কোশ্চেনে বলেছে মনে করো সব পূর্ণ সংখ্যার সেট হলো z, এর মধ্যে সেই সমস্ত x রয়েছে, x হলো 6n, এই জায়গায় x 6n, ওই একই রকম 6 এর ঘরের নামটা। এবং b একটা সেট, তার মধ্যে সেই সমস্ত x রয়েছে, x হলো 4n। তাহলে a ইন্টারসেকশন b মানে কত? এই জায়গায় 6n আর 4n এদের ইন্টারসেকশন করতে হবে আসলে। 6n ইন্টারসেকশন 4n, একটু ঘুরিয়ে দিয়েছে ভাষাটা। আর ইন্টারসেকশন মানে আমি কি বলেছিলাম? ওই দুটোর লসাগু।
6 আর 4 তার লসাগু করলে হয় হচ্ছে 12n। তাহলে এটা হবে অ্যান্সার। 12n কোথায় আছে দেখো? এই যে 12n রয়েছে। x সেই সমস্ত x belongs to 12n। বোঝা গেল? তাহলে এখানে বি দাগ সঠিক উত্তর। প্রশ্ন দেখব, প্রশ্ন থাকবে অদ্ভুত। দেখে প্রথম হৃৎপিণ্ড কেঁপে উঠবে। তার পরক্ষণেই মনে পড়বে যে আমাদের স্যার বলেছিল যে জিনিসটাকে রিল্যাক্সে নিতে হবে, ভাবতে হবে, শুধু খাতায় একটু ড্র করব, অঙ্কটা ইজি হয়ে যাবে। আমি যে সমস্ত অঙ্ক করাচ্ছি ফোকাস দিয়ে শুধুমাত্র দেখবে। তোমাদের বোঝানোর জন্য এবং অঙ্কটাকে অনুভব করার জন্য কিন্তু আমি আমার চ্যানেলের নাম ফিল দ্য ম্যাথ রেখেছি, অ্যাপ্লিকেশনের নাম ফিল দ্য ম্যাথ রেখেছি, যে অঙ্কটাকে অনুভব করতে হবে। অনুভব যদি আমরা করতে পারি, যে কোনো জিনিস খুব ইজি ভাবে আমাদের কাছে চলে আসবে। প্রথম রিয়ালাইজ করতে শেখো ওই জিনিসটা কি। রিয়ালাইজেশন যখনই আসবে কোনো কিচ্ছু কঠিন মনে হবে না। ফিজিক্স, ম্যাথ সব ইজি হয়ে যাবে তখন। চলো এগিয়ে যাব সামনের দিকে। ৩৮ নম্বর কোশ্চেন বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য নয়। এ ও বি এর মধ্যে কোনটা সত্য নয়। এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়োতে ভুল করে ফেলি। এই যে সত্য নয় রয়েছে, এই নয় শব্দটা আমরা খেয়াল করি না। আমরা পড়ে ফেলি এ ও বি এর মধ্যে কোনটা সত্য। দেখলাম এক দাগ পড়ে দেখলাম, মনে করো এটা সত্য, সঙ্গে সঙ্গে ওটা দাগিয়ে দিয়ে চলে আসি। ওটা তো জিজ্ঞাসা করেনি কোনটা সত্য নয়। তার মানে এই জায়গায় সত্য কিন্তু ৩ খানা উত্তর হবে আর একটা সত্য নয় হবে। তুমি যেটা চেক করতে পারো বাই চান্সলি ওটাই সত্য হয়ে যেতে পারে, তুমি দাগিয়ে চলে আসলে হবে না। ভালো করে প্রশ্ন পড়বে। বলেছে বি মাইনাস এ ইন্টারসেকশন এ এটা ইজ ইকুয়াল টু 5। গ্রাফিক্যালি আমি বোঝাই, গ্রাফ একে একে আমি বোঝাবো, মুছে দিতে পারি। তোমরা ভিডিও বন্ধ করে ওই গ্রাফগুলো এঁকে নেবে। বোঝা গেছে? এগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম। বি মাইনাস এ, আগে ছবিটাকে আঁকি। এটা হলো এ, এটা হলো বি। তাহলে বি মাইনাস এ কোনটুকু? বি থেকে এ বাদ দিয়ে দাও। বি থেকে এ বাদ দিয়ে দিলে পরে এইটুকু পড়ে, এটা হলো বি মাইনাস। বি মাইনাস এর সঙ্গে এর ইন্টারসেকশন নেব, এর ইন্টারসেকশন নেব। এ কোনটা? এ হলো এইটুকু। এদের কমন জায়গা কোন জায়গা কি আছে? এ এই সাইডের টুকু আর এ মাইনাস বি হচ্ছে ওই বি মাইনাস এ হচ্ছে ওই সাইডের টুকু। তাহলে এই দুজনের মধ্যে কমন কিছুই নেই। কমন যদি না থাকে তাকে 5 বলা হয়। আর এখানে ওরা 5 বলেছে, তাহলে সত্য কথাই ওরা বলেছে। তাহলে এটা উত্তর হবে না। বোঝা গেল? এবার ২ নম্বরটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এসি মাইনাস বিসি। তাহলে এই জায়গায় আমি ছবিটা আঁকছি। এসি মাইনাস বিসি। এটা হলো এ, এটা হলো বি। ওকে? তাহলে এসি মাইনাস বিসি জিনিসটা কি? এসি মানে এ বাদে বাকিটুকু সব জায়গা। এইটা হলো এসি। আচ্ছা বিসি, বিসি কোনটুকু? বিসি হলো বি বাদে বাকি সব জায়গা। এই যে। এই যে বাকিটুকু এইটুকু। তাহলে বলেছে এসি থেকে বিসি বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। তাহলে এসি হলো টোটাল জায়গা, তার মধ্যে বিসির যে জায়গাটা আছে সেটা যদি বাদ দিয়ে দিই, টোটাল জায়গা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকে কোনটুকু? পড়ে থাকে শুধুমাত্র এই জায়গা, যে জায়গাটা রয়েছে। ভালো করে চিত্রটাকে আরেকবার অনুধাবন করে আমি বোঝাচ্ছি। আমি জানি চিত্রটা একটু হিজিবিজি হয়ে গেছে জন্য অনেকেরই মাথার মধ্যে দেখবে ব্যথা হতে শুরু করেছে। একটু ভালো করে বুঝিয়ে দিই। ডট, ডট দিয়ে বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। এ এটা, বি এটা, তাই তো? এসি। এসি মানে এই জায়গা দিয়েও যাবে। হলো? এসি এঁকে নিয়েছি। এবার বিসি আঁকছি। বিসি মানে কোনটা? বি বাদে বাকি সব জায়গা। বি বাদে বাকি সব জায়গা এই যে। বি বাদে বাকি জায়গা তো এটাও। হ্যাঁ, এবার বলেছে প্রথমটার থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দিতে হবে। প্রথমটার থেকে দ্বিতীয়টা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো মানে হলুদ কালিগুলো সব আমি মুছে ফেলবো। হলুদ কালিগুলো যদি আমি মুছে ফেলি তাহলে যে জায়গায় শুধুমাত্র সাদা কালি পড়ে রয়েছে ওটাই অ্যান্সার হবে। শুধুমাত্র সাদা কালি পড়ে রয়েছে দেখো, এই জায়গাটাই পড়ে রয়েছে সাদা কালিটা। এই জায়গা পড়ে রয়েছে না? আমি দরকার হলে একবার মুছে দেখাই তোমাদের। এই যে হলুদ কালি যে জায়গায় আছে সব যদি মুছে দিই, এই যে হলুদ কালি যে জায়গায় আছে সব যদি আমি মুছে দিই, এই যে মুছে দিলাম মনে করো। দেওয়ার চেষ্টা করছি। ভেবে নাও যে এই জায়গা সব মুছে গেছে। বুঝা গেছে? তাহলে দেখো পড়ে থাকে এই জায়গাতে হলুদ কালি ছিল তো? হলুদ কালি ছিল তো, যদি এই সব মুছে দিই তাহলে কি পড়ে থাকে?
শুধুমাত্র এই জায়গাটা পড়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি বি থেকে এ বাদ যাচ্ছে, একই কথা। এই যে বি থেকে এ বাদ গেছে, তাহলে এটা কিন্তু সত্য কথা বলেছে, এটা কিন্তু সত্য কথা বলেছে, তাহলে এটাও উত্তর হবে না। এবার চলে আসি এ মাইনাস বি ইজুগাল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, সত্য কথা এটাও। তার কারণ যদি আমরা এ থেকে বি বিয়োগ করে দিই, এ থেকে যদি বি বিয়োগ করে দিই তাহলে এইটুকু পড়ে থাকে, এইটুকু পড়ে থাকে, এ থেকে বি বিয়োগ করে দিলে বলেছে সেটা মানে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, একই কথা তো। এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিই, এই যে এ এটা হলো বি, এ থেকে যদি এ ইন্টারসেকশন বি হলো এইটা, এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলেও তো এইটুকু পড়ে থাকে, এইটুকুই পড়ে থাকে না? তাহলে এই চিত্রটা আর এই চিত্রটা তো সমান, এই ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিতে বলেছে, বাদ দিয়ে দাও, এই যে বাদ দিয়ে দাও, তাহলেও এই একই চিত্র পড়ে থাকে না? তাহলে এটাও কিন্তু সত্য কথা বলেছে। তাহলে অপশন নাম্বার ডি সঠিক হবে নিশ্চয়ই, তবু সঠিকটা কেন হবে সেটাও আমি বিচার করে দিচ্ছি। বলেছে এ মাইনাস বি ইজুগাল টু এসি ইন্টারসেকশন বিসি। দেখি এ মাইনাস বি, এ মাইনাস বি এর চিত্রটা এইটা আঁকা রয়েছে, ঠিক আছে, এইটার সঙ্গে রিলেটেড বা এইটা আঁকা রয়েছে, এটা হলো এ মাইনাস বি, একই চিত্র। তাহলে এর সঙ্গে ডাইরেক্ট আর এইচ এসটা আমি বিচার করার চেষ্টা করছি সেম হচ্ছে কিনা। এটা এ, এটা বি, এসি, এসি মানে এ বাদে বাকি সব জায়গা, লাল কালি দিয়ে বোঝাচ্ছি, এ বাদে বাকি সব জায়গায়, যে বাকি সব জায়গা। এর থেকে বি, বির যদি কমন নিই, বি কোনটুকু, বি হলো আমাদের এইটুকু, বি হলো আমাদের এইটুকু। এর মধ্যে যদি কমন নিই, কমন নিলে শুধুমাত্র কোন জায়গা পড়ে থাকে, এই যে এইটুকু, এইটুকু পড়ে থাকে, তাই না? পুরো বি কিন্তু পাওয়া যায় না, কারণ এই জায়গাতে লাল কালিটা নেই, লাল কালি এই বি এর এইটুকু জায়গার মধ্যে রয়েছে, ইন্টারসেকশনের মধ্যে লাল কালি নেই। তাহলে এই জায়গায় বলেছে এ মাইনাস বি, এটা পেলাম এই দিকের চিত্র আর ওটা পেলাম ওই দিকের চিত্র, দুটো তো সমান নয়, তাহলে ডি দাগই সঠিক। কারণ এ মাইনাস বি এই দিকের চিত্র পেয়েছি, আর এটা পেয়েছি এই যে শুধু আকাশি কালারের যে জায়গাটা রয়েছে ওইটা আমি পেয়েছি, তাহলে এটা সমান নয়, এটাই সত্য কথা, মানে হচ্ছে ওরা বলেছে নিচের কোনটা সত্য নয়, তাহলে এটাই দেখলাম সত্য নয়, তাই এটাই আমি উত্তর দিই। ওকে, ভিডিওটা বন্ধ করবে, ছবি এঁকে নেবে, যদি দরকার হয় ভিডিওটা আরেকবার প্রথম থেকে প্লে করে আরেকবার দেখে নেবে। এগিয়ে গেলাম 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনে কি বলেছে, এবিসি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? তিনটি যদি প্রদত্ত সেট হয় তাহলে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। একদম সহজ ভাষায় দেখার চেষ্টা করি। এই জায়গায় বলেছে বি বিলংস টু এ, সেট থাকলে এই বিলংস টু চিহ্ন ব্যবহার করা যায় না। এটা একটু আগে একটা অঙ্কে আমি বলেছিলাম, বি একটা সেট বলে দেওয়া আছে, কিন্তু সেট থাকলে বিলংস টু ব্যবহার করা যাবে না। এই জায়গায় সেট রয়েছে, বিলংস টু রয়েছে, ভুল কথা। এই জায়গা দেখো, এই জায়গায় সেট রয়েছে, বিলংস টু নেই, তাহলে এটাকে একটু বিচার করব। যে জায়গায় বিলংস টু রয়েছে সেগুলো প্রথম কথা উত্তর হতেই পারে না, সেগুলো প্রথমেই আমি কেটে দিলাম। এবার এটাকে বিচার করি, বলেছে এ বি এর মধ্যে নেই, বি সি এর মধ্যে নেই, তাহলে এ সি এর মধ্যে হবে না। এই কথাটা সত্য নাকি মিথ্যা আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমি ধরে নিলাম এ হলো 2, শুধুমাত্র 2, আর বি হলো শুধুমাত্র 3, আর সি হলো শুধুমাত্র 2 আর 4। ভালো করে দেখো এই ওদের শর্তগুলো, এ বি এর মধ্যে নেই, কথাটা সত্য, বি সি এর মধ্যে নেই, এই কথাটা সত্য, কিন্তু এ সি এর মধ্যে রয়েছে, আমি যে উদাহরণটা নিয়েছি, কিন্তু ওরা বলেছে এ সি এর মধ্যে থাকবে না, তাই তো, এ সি এর মধ্যে থাকবে না, তার মানে ওরা মিথ্যা কথা বলেছে, তাহলে এটাও উত্তর হবে না, তাহলে অপশন হবে ডি সঠিক, এদের মধ্যে কোনোটাই সত্য নয়। বোঝা গেছে কথাটা কি? আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এ বি এর মধ্যে নাও থাকতে পারে, বি সি এর মধ্যে নাও থাকতে পারে, তাহলে এ সি এর মধ্যে থাকতেও পারে, একটা উদাহরণ দিয়েছি, কিন্তু ওরা বলেছে থাকবে না। ওকে, তাহলে অপশন এ বি সি তিনটেই ভুল, তাই এখানে ডি নম্বর অপশনটা সঠিক হয়ে। চলো এগিয়ে যাব এবার 40 নম্বর কোশ্চেন। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু 40 নম্বর কোশ্চেনে চলে এসেছি। সময় কিন্তু দ্রুত প্রবাহমান, কোনো কাজ পরের জন্য ফেলে রাখবে না। ধরো আজকে এই ক্লাসটা আমি আপলোড করলাম, এই ক্লাসটা তুমি যখন পেলে তুমি ভাবলে থাক পরে করে নেবো, তা কিন্তু না, ক্লাস ক্রমাগত আসতেই থাকবে, আর একটার উপর একটা ক্লাস জমতেই থাকবে। যখন ক্লাস অত্যাধিক পরিমাণে জমে যাবে না, তখন তুমি দেখবে যে আর এগোতে পারছো না, টালমাটাল পরিবেশ তৈরি হয়ে যাবে। সুতরাং যখনকার কাজ তখনই কমপ্লিট করে রাখবে। এই জায়গায় বলেছে মনে করো এ বি সি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য এখানে বলেছে। এই জায়গাও অনুরূপে দেখো একদম সেম, একই 39 আর 38 দেখি একই প্রশ্ন দিয়ে ফেলেছি আমি, একই রকম প্রশ্ন নাকি?
না, একটু আলাদা আছে, একটু আলাদা আছে। একই প্রশ্ন দিয়ে ফেলেছি, বোধহয় আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা। একই প্রশ্ন, এটাও তো আমাদের হচ্ছে দ্বিধাক সঠিক উত্তর হবে। একই প্রশ্ন দিয়ে ফেলেছি। এই জায়গায় বিলংস টু রয়েছে, উত্তর হবে না, উত্তর হবে না। আর এখানে এটাই তো উদাহরণ দিয়ে ফেলেছিলাম। আমার মনে হচ্ছে আমি কোশ্চেন মিস্টেক করেছি এখানে ৩৮ বা ৩৯ কোনটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। আমি একটু চেক করে নিই। আচ্ছা, ৩৮ দাগের প্রশ্নটা আমার কিন্তু পাতানো হয়নি, ওটা ভুল পাতানো হয়ে গেছে ৩৮ দাগের প্রশ্নটা। ও না, ৩৮ দাগের প্রশ্ন তো করানো হয়েছে। ৩৯ দাগের কোশ্চেন ডবল করা হয়ে গেছে। ৩৯ দাগের কোশ্চেনটা আমি ডবল করে ফেলেছি। ওকে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ৩৯ কোশ্চেনটা আমি ডবল লিখে ফেলেছি। আচ্ছা দেখো, ৪০ নাম্বার কোশ্চেন এবার বলেছে একটি শ্রেণীতে ৭০ জন ছাত্র আছে। খুব ভালো কথা। প্রত্যেকে হয় ইংরাজি বা হিন্দি বা উভয় বিষয়ই পাঠ করতে পারে। তার মানে যে ছাত্রগুলো রয়েছে তারা ইংরাজিও পড়তে পারে, হিন্দিও পড়তে পারে বা ডবলও পড়তে পারে। আমরা অনেকেই আছি। যেমন আমি বাংলা পড়তে পারি, ইংলিশ পড়তে পারি, হিন্দি পড়তে পারি, ৩ টে ল্যাঙ্গুয়েজ বলতেও পারি, লিখতেও পারি। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা একাধিক ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে পারে এবং লিখতে পারে। তাই এই জায়গায় বলা আছে একটা শ্রেণীতে মোট ৭০ জন আছে। তার মধ্যে কি বলেছে? উভয় বিষয় পাঠ করতে পারে বা কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে। ৪৫ জন ছাত্র ইংরাজি, ৩০ জন ছাত্র হিন্দি পাঠ করতে পারে, কতজন ছাত্র উভয় বিষয়ই পাঠ করতে পারে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা দুটো মেথডে করা যেতে পারে। একটা হলো আমি ছবি এঁকে দিলাম, তোমরা ফটাফট করে উত্তর দিয়ে দিলে। আর একটা হলো সূত্রের মাধ্যমে। আমি প্রথম সূত্রের মাধ্যমে শেখাবো, তারপর ছবি এঁকে কিভাবে করতে হয় সেটাও শেখাবো। দেখো, এর সূত্র হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি, সেটা ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রশ্ন হতে পারে, স্যার এই যে কি লিখলেন আমরা না বুঝতে পারিনি। একটা ছবি আঁকি। এই যে আমাদের মনে করো এ সেট, এইটা মনে করো আমাদের বি সেট, ঠিক আছে? এ সেট আর বি সেট এঁকেছি। এই এ সেটের মধ্যে কিছু সংখ্যা রয়েছে, এই যে কিছু সংখ্যা রয়েছে। আবার বি সেটের মধ্যেও কিছু সংখ্যা রয়েছে, এটা হলো এইটা। তাহলে মোট সংখ্যা যখন আমি যোগ করতে যাচ্ছি, এ কে একবার নিলাম, বি কে একবার নিলাম, মাঝখানে জায়গা দেখো দুইবার নেওয়া হয়ে গেছে। এ কে যখন নিলাম মাঝখানে জায়গা নেওয়া হয়ে গেছে, বি কে যখন নিলাম মাঝখানে জায়গা আবার নেওয়া হয়েছে। তাহলে মাঝখানে জায়গা দুবার নেওয়া হয়েছে, কাউন্টে একবার নেওয়া উচিত। মাঝখানে জায়গাকে ইন্টারসেকশন বলে, তাই আমি একবার বিয়োগ করে দিই। বোঝা গেছে? এবার এই এ ইউনিয়ন বি জিনিসটা কি? এই এ ইউনিয়ন বি হলো মোট কতজন বলেছে? ৭০ জন, তাই আমি এখানে ৭০ লিখলাম। নাম্বার অফ এ মানে প্রথম যেটা রয়েছে সেটাকে আমি এ ধরলাম, ইংরাজি জানে, সেটা ধরো আমি ৪৫ ধরলাম। নাম্বার অফ বি মানে শুধুমাত্র হিন্দি যারা জানে, তাহলে হিন্দি জানে তারা কত? ৩০ জন। ওকে? তাহলে কতজন উভয় বিষয় পারে? উভয় মানে কমন, সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন হবে, এটা ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে? তাহলে এ আমি ধরলাম হিন্দি, বি আমি ধরলাম এ আমি ধরলাম ইংরাজি, বি আমি ধরলাম হিন্দি, আর এ ইন্টারসেকশন বি মানে উভয়ই, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে এই জায়গা থেকে যোগ বিয়োগ করে আমরা নিশ্চয়ই মান বের করে নিতে পারবো, পারবো না? তাহলে আমি নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা এইদিকে নিয়ে এলাম। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই যে লিখলাম। এটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় আমাদের ৭৫। তার থেকে এইদিকে ৭০ বিয়োগ করে দিলাম। তাহলে অ্যান্সার হলো ৫। তাহলে সঠিক উত্তর কোন জায়গায় রয়েছে? ৫ জন। এ দাগ সঠিক উত্তর হবে। এটা হলো আমরা সূত্র দিয়ে অঙ্ক করলাম। এবার যদি আমরা ছবির মাধ্যমে অঙ্কটা করতাম তাহলে কিভাবে করতাম? দেখো এই জায়গায় ছবিটা আঁকি। এই যে মনে করো আমাদের ইংলিশ ছবি, এটা আমাদের ইংলিশ ছবি ধরে নাও। ওকে? আর এটাকে আমরা হিন্দি ছবি নাম ধরলাম। বলেছে মোট, এই জায়গায় মোট রয়েছে কতজন? ৭০ জন। মোট রয়েছে ৭০ জন। তার মধ্যে ইংলিশ জানে ৪৫ জন আর হিন্দি জানে হচ্ছে ৩০ জন। তাহলে আমি দেখলাম ইংলিশ আর হিন্দি যদি যোগ করে নিই, যোগ করে নিলে সেটা হয়ে যাচ্ছে কতজন? ৭৫ জন। কিন্তু ওরা মোট বলেছে কয়জন? ৭০ জন। তাহলে ৫ জন অতিরিক্ত হয়ে যাচ্ছে। ওই ৫ জন অতিরিক্ত হচ্ছে কেন? আমি যখন ইংলিশ যোগ করেছি এই জায়গাটা নেওয়া হয়ে গেছে। আবার হিন্দি যখন যোগ করেছি এই জায়গাটা আবার নেওয়া হয়ে গেছে। তাহলে এই জায়গাটা ওই জায়গা বেশি আছে। তাই জন্য ৭৫ থেকে ৭০ বাদ দিয়ে দিলে আমরা এই জায়গাটা পাবো। সেটা মানে কমন জায়গা, আর সেই কমন জায়গায় আমাদের জিজ্ঞাসা করেছে। তাই ৭৫ থেকে ৭০ বাদ দিলে ৫ জন। এটা হলো গ্রাফিক্যালি। ক্লিয়ার সবার কাছে? চলো এগিয়ে যাব এবার ৪১ নাম্বার কোশ্চেন।
বলেছে কলকাতার 1000টি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল 63 পরিবারের রেডিও বা টিভি ছিল না। তাহলে 63 পরিবারে কিচ্ছুই নেই। 794টা পরিবারে রেডিও এবং 187টি পরিবারে টিভি ছিল। তাহলে কতগুলো পরিবারে রেডিও এবং টিভি উভয়ই ছিল? আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা হুবহু সেম বলেছে, হুবহু সেম। রেডিও কতগুলো বলেছে? রেডিও রয়েছে আমাদের, কই গেল রেডিও? 794 না, হ্যাঁ এতটি পরিবারের রেডিও 794। আর টিভি রয়েছে কতজনের? 187 জন। আর কোনো কিছুই নেই কতজনের? 63 পরিবারে। তাহলে মোট পরিবারের থেকে আমি যখন কাউন্ট করবো আগে 63টা বাদ দিয়ে দিলাম, ওদের কিছুই নাই, ওরা হিসাবের মধ্যেই আসবে না। তাহলে মোট পরিবারের থেকে 63 পরিবার বাদ গেলে, এই যে মোট পরিবার তার থেকে 63 পরিবার বাদ গেল, তাহলে এখানে থেকে 4, হাতে থেকে 1, 9, আর এখানে থেকে হচ্ছে আমাদের কিছু না। তাহলে 940টা হলো মোট পরিবার, যার মধ্যে রেডিও আছে অথবা টিভি আছে অথবা দুটোই আছে। তার মধ্যে শুধুমাত্র রেডিও আছে এত পরিবারের, শুধুমাত্র টিভি আছে এতগুলো পরিবারের। তাহলে রেডিও আর টিভি দুটোই আছে কতগুলো পরিবারের? ছবি এঁকে অঙ্কটা করব। এই যে আমি ছবি আঁকছি, এটা হলো রেডিও, এটা হলো 794। এই যে আমি 2 নম্বর ছবিটা আঁকছি, 2 নম্বর ছবি, এই জায়গা কি? টিভি। সেই টিভি কতগুলো পরিবারে রয়েছে? 187। তাহলে এই দুটো যোগ করলে মাঝখানের জায়গা কিন্তু রিপিট হয়, তাই তো? সেটাই আমি বুঝিয়েছি, কারণ এটা যোগ করলে এটা চলে আসে, আবার ওটা যোগ করলেও এটা চলে আসে। তাহলে আমি এই দুটো যোগ করে দেখি মোট কতগুলো পরিবার রয়েছে। 7 আর 4 11, 1 হাতে থাকে আমাদের 1, 8 আর 9 13, 17 আর 1 18, 8 হাতে থাকে আমাদের 1, 7 আর 1 8 আর 1 9। তাহলে 981টা পরিবারের মোট রেডিও টিভি সবকিছুই রয়েছে, কিন্তু মোট পরিবার সংখ্যা ওরা কত বলে দেওয়া আছে? 940। তাহলে অতিরিক্ত যে পরিবারগুলো সেইগুলো নিশ্চয়ই এই জায়গা রয়েছে, অর্থাৎ ওদের সবকিছুই আছে। বোঝা গেছে? তাহলে এটা থেকে এটা বাদ দিলে অতিরিক্ত পরিবার, আর অতিরিক্ত পরিবার হলো 41 জন। বোঝা গিয়েছে? ক্লিয়ার তো সবার কাছে? আমি সরে দাঁড়ালাম, যখনই সরে দাঁড়াবো ভিডিওটা একদম বন্ধ করবে, বন্ধ করে নোট লিখে নেবে। চলো এগিয়ে যাব সামনের দিকে। নেক্সট কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন। কোন বাজার তথ্য অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর 1000 জন ব্যবহারকারী তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী কেনে, 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে, এবং কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে। হোমওয়ার্ক একদম সেম ভাবে গ্রাফে এঁকে করে নেবে। বোঝা গেল? একদম সেম ভাবে হোমওয়ার্ক করে নেবে এটা। চলো এগিয়ে গেলাম সামনের দিকে। নেক্সট কোশ্চেন, দুটি সেট এ ও বি এর পদসংখ্যা যথাক্রমে পি এবং কিউ, অর্থাৎ নাম্বার অফ এ, এটাকে পদসংখ্যা বলা হয়, কার্ডিনাল নাম্বার বলা হয়, বা আমাদের কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা বোঝানো হয়। ঠিক আছে? তাহলে এটা বলেছে পি, আর নাম্বার অফ বি এটা বলে দেওয়া আছে আমাদের কিউ। বলেছে এ সেটের উপসেট সংখ্যা এবং বি সেটের উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি। এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যা থেকে 56 বেশি। তাহলে পি কিউর মান কত হবে? মনে করে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে উপসেট সংখ্যা বের করতে হলে 2 টু দি পাওয়ার যতগুলো পদ সংখ্যা রয়েছে সেটা মাথায় লিখতে হয়। 2 টু দি পাওয়ার যতগুলো পদ সংখ্যা রয়েছে সেটা মাথায় লিখতে হয়, তাই তো? এটাই লিখতে হয়। তাহলে আমাদের বলে দেওয়া আছে এ সেটে বি সেটের থেকে 56টা বেশি এলিমেন্ট রয়েছে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমি 56 পাবো। এই যে এটার থেকে এটা বিয়োগ করছি, 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ, যদি আমি বিয়োগ করি তাহলে আমি 56 পাবো। এখন এই জায়গা থেকে পি আর কিউ যদি আমি বের করতে যাই, সেটা একটা জটিল প্রসিডিওর। প্রসিডিওর সহজ করার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বারবার বলছি অঙ্কটাকে অনুভব করতে হবে। আরে ভাই, এই পি আর কিউ যেটা উত্তর হবে সেই উত্তর তো এর মধ্যে আছে, আছে তো? তাহলে এই জায়গা থেকে একটা পি আর একটা কিউ যদি আমি মান বসিয়ে দিই, যেটা স্যাটিসফাইড হবে ওটাই উত্তর। আমাকে প্রথম পি জিজ্ঞাসা করেছে, অবশ্যই পি এর মান বেশি হবে, কিউর মান কম হবে। এই জায়গায় আমি দেখতে পেলাম পি এর মান কম, উত্তর হবে না। পি এর মান কম, উত্তর হবে না। পি এর মান কম, উত্তর হবে না। তাহলে তো আমার করারই দরকার নেই, এটাই উত্তর হয়ে গেল। ওটাই উত্তর হবে। আমি চেক করে দেখি, এই জায়গায় যদি আমি 2 টু দি পাওয়ার 6 লিখি মাইনাস 2 টু দি পাওয়ার, ওর মান আমি 3 বলেছে তাই 3 ধরে দিলাম। 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর এটা মানে হচ্ছে 8, 64 থেকে 8 চলে গেলে 56। অঙ্ক তো আমার করারই দরকার হয় না, সামান্য খোপড়ির মধ্যে ভগবান যে মগজটা দিয়েছে সেই খোপড়ির মগজ যদি আমরা ইউজ করি
তাহলে এই অঙ্ক না করেই উত্তর বলে দেওয়া যায়। বোঝা গেল? চলো এগিয়ে যাবো তাহলে সামনের দিকে। 44 নাম্বার কোশ্চেন। ক্লাস কিন্তু অনেকক্ষণই করছি আমরা। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং তোমাদের সামান্য মতামত সত্যি ভীষণ এনকারেজ করে আমাকে তোমাদের সামনে নতুনভাবে, নতুন রূপে, নতুন কিছু নিয়ে আসার জন্য। সেই জন্য সামান্য একটু কমেন্ট অবশ্যই করে যাবে। কেমন লেগেছে, যদি কোথাও অসুবিধা হয় সেটাও জানাবে। আমি যে শুধু বলবো যে ভালো লেগেছে সেটা লিখবে না, খারাপ লাগলে সেটাও লিখবে, ভালো লাগলে ভালো লিখবে, খারাপ লাগলে খারাপ লিখবে। কোনো জায়গায় যদি আমার ভুল হয়ে থাকে সেটাও লিখবে। তোমাদের ওই কমেন্টের দ্বারা আমি কিন্তু শিখতে পারবো। আমি শিখতে এসেছি এবং শেখাতে এসেছি, দুটোই কিন্তু। আমি যে ভীষণ জানি তা কিন্তু কখনোই বলবো না। তোমাদের অনেকের থেকে আমি অনেক কম জানি। আমি শিখতে এসেছি তোমাদের থেকে, এবং যদি আমার মধ্যে কিছু অতিরিক্ত থেকে থাকে সেটাই আমি তোমাদের দিতে এসেছি। চলো এগিয়ে যাব আমি। দুটি সসীম সেট এ এবং বি, উপাদান সংখ্যা এম এন। তাহলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হতে পারে? একদম সহজ কথা, এখানে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু এম বলে দেওয়া আছে, নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু এন বলে দেওয়া আছে। একটু আগে আমি তোমাদের একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটাকে লেখা যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বলেছে এ ইউনিয়ন বি এর সব থেকে বেশি উপাদান কখন হতে পারে? বেশি উপাদান যদি আমি কিছু বিয়োগ না করি তাহলে সব থেকে বেশি উপাদান হতে পারে, অর্থাৎ এই বিয়োগ সংখ্যাটা আমি রাখবোই না, তাহলেই সব থেকে বেশি উপাদান হবে। তাহলে বিয়োগ সংখ্যা রাখবো না কথাটার অর্থ কি? এ সেট যদি এরকম হয়, বি সেট কিন্তু আলাদা হতে হবে, অর্থাৎ ডিসজয়েন্ট হতে হবে, ওদের মধ্যে কমন কিছু থাকবে না। এই যে ইন্টারসেকশন তুমি রাখছো না, মানে ইন্টারসেকশন হলো জিরো, আর ইন্টারসেকশন জিরো হওয়া মানে দুটো কিন্তু ডিফারেন্ট, ওদের মধ্যে কমন কিছু নেই, মানে ওরা ডিফারেন্ট। বুঝেছো? তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যদি ওরা ডিফারেন্ট হয় বা ডিসজয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রেই সব থেকে বেশি উপাদান থাকা সম্ভব। আর সেক্ষেত্রে এর মান এম বলেছে আর এর মান এন বলেছে, তাহলে এম প্লাস এন হলে সর্বাধিক এলিমেন্ট হতে পারবে। বোঝা গেছে? এই জায়গা থেকে এই কোশ্চেনটা ঘুরিয়ে কিন্তু একটা কোশ্চেন বানানো যেত যে যদি আমরা এই এ আর বি তার ইউনিয়নের মধ্যে সর্বাধিক এলিমেন্ট রাখতে চাই তাহলে এ আর বি এর ক্যারেক্টার কেমন হবে? ক্যারেক্টার ঢিলা হবে না, ক্যারেক্টার সোজা হবে। এ আর বি সেই ক্ষেত্রে ডিসজয়েন্ট হতে হবে, আলাদা হতে হবে, আলাদা। অর্থাৎ এ ইন্টারসেকশন বি নাল হতে হবে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাল হতে হবে। এরকম উত্তরও দিয়ে দেওয়া থাকতে পারে। এই প্রশ্নের উপর অনেকগুলো প্রশ্ন বানানো যেতে পারে। বোঝা গেছে? প্রশ্ন দিতেই পারে যে যদি সর্বাধিক এলিমেন্ট এর মধ্যে থাকে তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত? এটা একটা প্রশ্ন হতে পারে। এ আর বি এর ক্যারেক্টার কেমন হতে পারে? বোঝা গেছে? তাহলে এইরকম কিন্তু অনেক প্রশ্ন হতে পারে এখানে। বোঝা গেল? তাহলে এই যে প্রশ্নটা ছিল 44 সেটা আমি বুঝিয়ে দিলাম। 45 নাম্বার কোশ্চেন। 45 নাম্বার কোশ্চেনে কি রয়েছে একটু পড়ি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে। মনে করো সার্বিক সেট এস, এস এর মধ্যে এইটা বলে দেওয়া আছে, এর দুটি উপসেট হলো এইটা এবং এইটা। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা হবে? এটাকে আমরা একটু গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম এসটাকে আমি বোঝাই, এস। এস কি বলেছে? 0 থেকে বড়, 10 এর থেকে ছোট। তাহলে এই জায়গায় আমি যদি 0 ভাবি আর এই জায়গায় যদি আমি 10 ভাবি, এর উপরে আমি একটা রসগোল্লা দিলাম, এর উপরে আমি একটা রসগোল্লা দিলাম। এই এস এর মধ্যে 0 কিন্তু সমান না, 0 থেকে বড়, তাই 0টাকে আমি নিলাম না, 0 ডান দিক থেকে আমি নিলাম। 10 পর্যন্ত, 10 ওর মধ্যে রয়েছে তাই 10টাকে আমি ইনক্লুড করলাম। এরকম ভরাট করে দেওয়া মানে 10 ওর মধ্যে চলে এলো। বোঝা গেছে? তাহলে এস মানে হলো এই টোটালটা। তাহলে এর মধ্যে 1 2 3 4 5 সবকিছু আছে কিন্তু। ওকে? এবার এটাকে আমি বোঝানোর চেষ্টা করি। এ, এ সেটের মধ্যে কারা রয়েছে? দেখি। এই যে এ সেটের মধ্যে কারা রয়েছে? বলেছে এ সেট হলো 2 এর থেকে বড় বা সমান, 5 এর থেকে ছোট বা সমান। তাহলে এই জায়গায় আমি লিখছি 0, আর এই জায়গায় মনে করো 2 রয়েছে। এর উপরও আমি একটা গোল দিলাম, আর এই জায়গায় আমি 5 লিখলাম, এর উপরে একটা গোল দিলাম, আর এই যে সেই 10, এস এর 10 এটা। বোঝা গেছে? তাহলে এ সেটের মধ্যে কারা রয়েছে? এ সেটের মধ্যে 2 এর থেকে বড় বা সমান এবং 5 এর থেকে ছোট। তার মানে 2 কিন্তু রয়েছে। তাই আমি 2 কে নিয়ে নিলাম এবং 5 পর্যন্ত গেলাম। ওকে? গেলাম। এই জায়গায় একই সঙ্গে এর উপরে ছবিটা আঁকি তাহলেও আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো 2, একটু বড় করে আঁকি। এটা হলো 2, আর এই জায়গায় রয়েছে মনে করো আমাদের 5। এটাকে একটু, তাহলে এটাকে আমি গোল করে দিলাম, এই যে গোল, এই জায়গা থেকে ওকে?
এবার বি নম্বর সেটটাকে আঁকার চেষ্টা করি। বি নম্বর সেটে কি বলেছে? বি নম্বর সেটে বলেছে আমাদের 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট। তাহলে এই যে হলো 0, এই জায়গা 3 আছে, এই জায়গা 7 আছে আর এই জায়গা 10 আছে। 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট, মানে 3 আর 7 কোনোটাই কিন্তু নেই। এবার যদি ওইটাতে আমি আঁকার চেষ্টা করি তাহলে সেটা দেখতে কেমন হবে? ওটাতে আমি লাল কালি দিয়ে আঁকি। তাহলে এই জায়গা 3 মনে করো এই জায়গা আছে, এই যে 3 আর 7 এই জায়গা রয়েছে, তাই তো? এই যে 7। তাহলে 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট। এইবার বলেছে ওদের কমন জায়গা কোনটা? ইন্টারসেকশন মানে কমন। তাহলে নিচের ছবিগুলো ভুলে যাও, উপরের ছবিটা দিয়ে ভাবো। দেখো কমন জায়গা যদি আমি ভাবি, এইটুকু জায়গা কমন রয়েছে, এইটুকু, এটা হলো 3 আর এইটুকু জায়গা হলো 5, তাহলে এটাকে যদি বাড়িয়ে দিতাম এই যে এরকম চিত্র হতো, তো এইটুকু জায়গা কমন রয়েছে, মানে 3 থেকে 5 পর্যন্ত কমন রয়েছে। 3ও নেই আর 5ও ওর মধ্যে কিন্তু নেই, কারণ 5 আমাদের এইসের মধ্যে নেই, এর মধ্যে নেই, সেই জন্য আমি কমনের মধ্যে বলতে পারি না, 5 তো এর মধ্যে নেই। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি 3 থেকে 5 পর্যন্ত রয়েছে, বিদাক সঠিক উত্তর। 3ও ওর মধ্যে নেই, 5ও ওর মধ্যে নেই, কিন্তু 3 থেকে 5 পর্যন্ত রয়েছে। ক্লিয়ার? চিত্রটা দেখে নেবে, চিত্র দিয়ে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যে এইটুকু হলো কমন, এইটুকু হলো কমন, এই যে এইটুকু কমন, এইটুকু, কিন্তু 3 আর 5 নেই, বাউন্ডারি লাইনটা ছেড়ে দিয়েছো তোমার। চলো এগিয়ে যাবো এবার 46 নাম্বার কোশ্চেন। বলেছে পি কিউ আর এস দিয়ে দেওয়া আছে এবং এই জায়গায় কিউ ইন্টারসেকশন আর এটা বলে দেওয়া আছে। তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর সেটা কত হবে? সেই একটু আগে এই অঙ্কটা করলাম না, যে এই যে পি যদি আমি কমন নিয়ে নিই তাহলে এই যে মাইনাস রয়েছে, পি মাইনাসটা কমন নিলাম, তাহলে কিউ যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমাদের উল্টে যায় আর এইভাবে বসাতাই। একটু আগে করেছি কিন্তু পিছনে এই অঙ্কটা, তখন আমি ভেন ডায়াগ্রাম দিয়েও এটা বুঝিয়ে দিয়েছিলাম যে এই জায়গা পি মাইনাস দু জায়গা রয়েছে, পি মাইনাস কমন নিলে এখানে কিউ থাকে, এই জায়গায় ইউনিয়ন আছে, ওটা উল্টে যাবে, ইন্টারসেকশন আর আরটা বসে গেল। ওকে, তাহলে এইবার আমাদের কিউ ইন্টারসেকশন আর তো বলে দিয়েছে, এই যে কিউ ইন্টারসেকশন আর পি আর ভি ডব্লিউ, তাহলে পি থেকে সেটা বাদ দিয়ে দেবো, এই যে রইলো আমাদের কিউ বাদ যাবে, আর বাদ যাবে, ভি নেই, ডব্লিউ নেই, ওগুলো বাদ যাবে না, তাহলে পড়ে রয়েছে পি এস টি ইউ, পি এস টি ইউ, ডি দাগ সঠিক উত্তর, ডি দাগ সঠিক উত্তর। দেখেছো ঠিক কতটুকু সময় আমি পেন ব্যবহার করছি, ওর থেকেও কম সময় তোমাদের পেন ব্যবহার করতে হবে, ফোকাস পুরো অ্যাক্টিভ করতে হবে, মাইন্ড কনসেন্ট্রেশন পুরোপুরি এইদিকে দিতে হবে। যদি জল পিপাসা পাই জল খেয়ে নিতে হবে। আর একটা কথা বলি, স্টুডেন্ট লাইফে যখন পড়াশোনা করবে একটু বেশি পরিমাণ জল খাবে, অন্তত 3.5 লিটার থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করবে একদিনে, কারণ যত বেশি জল খাবে তত নিউরনে কিন্তু আমাদের স্পার্কলিং বেশি হয় আর তত আমাদের কিন্তু ব্রেন বেশি কাজ করে। ওকে, চলো এগিয়ে যাব। 47 নম্বর কোশ্চেন বলেছে এস সার্বিক সেট এ বি সি তিনটি উপসেট, যেখানে এস হলো এইটা, এ হলো এইটা, বি ইন্টারসেকশন সি এটা, তাহলে বি সি ইউনিয়ন সি সি এটা কত হবে? ডি ময়বার্স রুল বলেছিলাম, মনে আছে তোমাদের? দেখো প্রশ্নটা কি বলেছে দেখে নাও। ডি ময়বার্স রুল একটু আগে বলেছিলাম, যদি সি কমন নিয়ে মাথায় নিতে হয়, সি কমন নিয়ে যদি মাথায় নিতে হয় তাহলে ভিতরের চিহ্নটা উল্টে যায় সব সময়ের জন্য, কমন কিছু নিলেই ভিতরের চিহ্ন উল্টে যাবে। বি ইন্টারসেকশন সি সেটা বলে দেওয়া আছে, তাহলে বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট সার্বিক সেট থেকে আমার বিচার করতে হবে, এ বি সি ওগুলো ভুং ভাং তোমার ঘাবড়ে দেওয়ার জন্য, ওইগুলো তুমি সার্বিক সেট থেকে বিচার করবে সব সময়। তাহলে এই জায়গা থেকে বি সি, বি ইন্টারসেকশন সি মানে 1 2 6, সেটা সার্বিক সেট থেকে কেটে দিলাম, 1 2 6 পড়ে রইল 3 4 5 7, 3 4 5 7, সি দাগ সঠিক। ক্লিয়ার সবার কাছে? বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার তো? ক্লিয়ার তো সবার কাছে? তাহলে এগিয়ে যাব আমি সামনের দিকে, পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী কোশ্চেন বলেছে ইউ এটা একটা সার্বিক সেট, এবিসি তিনটি ইউর উপসেট হয়, এ এটা, বি ইউনিয়ন সি এটা, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কত হবে জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা আমি তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দেবো, বাকিটুকু হোমওয়ার্ক দেবো, কারণ প্রচুর অঙ্ক করে ফেলেছি সেটে, আমরা অলরেডি কিন্তু 47টা অঙ্ক প্লাস থিওরি সব করে ফেলেছি।
এতক্ষণে তোমাদের অঙ্ক নিজেদের করা উচিত। আমার এতক্ষণে ক্লাসটা বলা উচিত যে এবার টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, বাকিগুলো হোমওয়ার্ক করে নিও, এটা আমার বলা উচিত। কিন্তু তা না করেও আমি তোমাদের হেল্প করে দিচ্ছি। হেল্প যখন আমি করে দিচ্ছি বাকিটুকু করতেই হবে। এমন যেন না হয় যেন ওইটা আমি না পারছি। যদি না পারো তাহলে বুঝবে তোমার ফল্ট আছে। এই দুটো ক্লাস করার পরে আমি যখন পারছি না, আমার কোনো না কোনো জায়গায় ফল্ট রয়েছে। সেই জন্য একদম একাগ্রতার সঙ্গে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক যেগুলো দেবো করতেই হবে। হোমওয়ার্কই আমাদের কিন্তু বেস্ট প্রিপারেশন দেয়। আমি এই যে লিখছি এ ইন্টারসেকশন বি রইল ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। যদি কোনো সময় মাথায় সি অথবা মাঝখানে বিয়োগ টিয়োগ থাকে তাহলে সেটা কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব উল্টে পাল্টে যায়। কিন্তু এই জায়গা আমি এ ইন্টারসেকশন কমন নিয়ে নিলাম, তাহলে এই জায়গা থেকে বি, এই যে ইউনিয়ন, আর এই যে রইল সি। দেখো বি ইউনিয়ন সি আমরা করতে পারবো। এই যে বি ইউনিয়ন সি, ও বলেই তো দেওয়া আছে বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি কত রয়েছে এইটা, তার সঙ্গে এর ইন্টারসেকশন নিতে হবে, মানে কমন নিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কমন কি কি রয়েছে, অঙ্ক আর এক লাইন বাকি রয়েছে। কমন কি রয়েছে, এ রয়েছে কমন, সি রয়েছে কমন, আর কিছু কমন আছে, ডিও রয়েছে কমন। তাহলে এ সি ডি কোন জায়গা আছে, সি দাগ উত্তর সঠিক। করেই দিলাম, নাও করেই দিলাম, ওইটুকু আর বাকি রাখবো কেন, ওইটুকু করেই দিলাম। ওকে, চলো এগিয়ে যাব। 49 দাগ, 49 দাগ, যে কোনো তিনটি সেট এবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য। আগের অঙ্কটা যেমন করে করলাম এই জায়গায় সেম অঙ্ক দিয়ে দিয়েছে, মানে আগেটা সূত্র যেটা করেছিলাম ওই সূত্রটা দিয়ে দিয়েছে। সূত্রগুলো আমি শুধু তোমাদের বিচার করে দিচ্ছি। এখান থেকে এ ইন্টারসেকশন যদি কমন নিই, এ ইন্টারসেকশন, তাহলে বি ইউনিয়ন সি পড়ে থাকে, বি ইউনিয়ন সি। এটা কিন্তু এদিকে নেই, তাহলে এটা হবে না। এখান থেকে যদি আমি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি রয়েছে, এ ইউনিয়ন কমন যাবে, তাহলে এই জায়গায় এ ইউনিয়ন হওয়া উচিত, হবে না। এই জায়গায় রয়েছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাই তো। তাহলে এটাকে কিন্তু মাইনাস যদি আমি বলি এরকম কি হবে, আমি একটু ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি। এটা হবে না মন বলছে, আমি একটু দেখে নিই তবু। এই যে আমাদের মনে করো ডায়াগ্রাম রয়েছে, এইটা এ, এটা বি, আর এটা হলো সি। আমি এ থেকে বি ইন্টারসেকশন সি বাদ দেবো। বি ইন্টারসেকশন সি মানে এইটুকু বাদ যাবে শুধু। তাহলে পড়ে থাকে কোনটুকু, সেটাকে লাল কালি দিয়ে বোঝাই। লাল কালি দিয়ে বোঝালে এইটুকু, এইটুকু মানে ওই কমন জায়গাটুকু বাদ দিয়ে এইটুকু। এটা হলো আমার এলএইচএস এর চিত্র। আর এইচএস এর চিত্রটা আঁকি। আর এইচএস এ বলেছে এ বি, আর এটা মনে করো সি। ওকে, বলেছে এ ইন্টারসেকশন বি থেকে সি বাদ দেবো। এ ইন্টারসেকশন বি মানে এইটুকু, তার থেকে সি বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকে এইটুকু শুধু, উপরের টুকু। নিচের টুকু মুছে দিই, নিচের টুকু মুছে দিই, এইটুকু। তাহলে এই দুটো চিত্র সমান নয় দেখা যাচ্ছে, তাহলে এটাও ভুল হবে। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমার সঠিক হবে। ডি সঠিক হবে। এই মাইনাসটা দুজনের উপর, এটা তো করেছিলাম একটু আগে, একটা অঙ্ক করলাম না এরকম, এই যে এই জায়গা থেকে এ মাইনাস আমি কমন নেব, কমন নিলে এই জায়গা ভিতরে এই চিহ্নটা উল্টে যাবে। আমি একটু আগেও তো বললাম মাইনাস বা মাথায় সি থাকলে সেটা কমন নিলে ভিতরে চিহ্নটা উল্টে যায়, সেটাই তো বলেছে। ডি দাগ সঠিক উত্তর। ওকে, তাহলে 49 দাগ কমপ্লিট। এবার ব্যাট উঁচু করতে হবে। হাফ সেঞ্চুরির কাছে চলে এসেছি আমরা। হাফ সেঞ্চুরি, ব্যাট উঁচু করো সবাই। এইটা আমাদের ব্যাট, এই যে ব্যাট উঁচু করো, এই যে ব্যাট উঁচু করে দিয়েছি। তাহলে এবার বলেছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ, এটা কোনটা হবে। এটা তো একটু আগে করেছিলাম, রিপিট কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে। এ ইন্টারসেকশন বি মাইনাস এ, দেখো এ, এ মানে এইটুকু, এইটুকু। বি মাইনাস এ সেটা কোনটুকু, বি মাইনাস এ, বি থেকে এ বাদ দিয়ে দাও, এইটুকু। তাহলে এই দুইজনের মধ্যে কমন কিছুই নেই। সাদা কালি আর আকাশি কালির মধ্যে কোনো কিছু কমন আছে, নেই। এই অঙ্কটা একটু আগে করেছিলাম, রিপিট কোশ্চেন দিয়ে ফেলেছে ওরা, আজকেই করেছি। ওকে, চলো এগিয়ে যাব। 51 নাম্বার কোশ্চেন। দেখো শুধুমাত্র যে কোশ্চেন সলিউশন করলে, ভিডিও দেখলে তা করলে কিন্তু হবে না, নিজেদেরও কোশ্চেন সলিউশন করতে হবে। কোশ্চেন সলিউশন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবে টেস্ট সিরিজ রয়েছে, সেই টেস্ট সিরিজে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ, টোটাল যতগুলো সাবজেক্ট রয়েছে তার টেস্ট সিরিজ রয়েছে। সেই টেস্ট সিরিজগুলো তোমরা টেস্ট দাও। টেস্ট দিলে কিন্তু তোমার কতটা এবিলিটি আছে সেটাই চেক হবে। ওকে, 51 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ বি দুটি সেট নিম্নলিখিতভাবে সংজ্ঞাত হয়।
যেখানে এক্স আর ওয়াই এটা থাকবে হচ্ছে এর মধ্যে এক্স কমা ওয়াই মানে অর্ডার পেয়ার হিসাবে জোড়া জোড়া হিসাবে থাকবে। যেখানে ওয়াই ইজুগাল টু 1/x কিন্তু এক্স 0 নয় আর এক্স হলো রিয়েল নাম্বার। ঠিক আছে, খুব ভালো। পি আর একটা সেট, তার মধ্যেও এক্স ওয়াই থাকবে, যেখানে ওয়াই ইজুগাল টু -x, এখানে বলেছে এক্স হলো রিয়েল নাম্বার। তবে এর মধ্যে কোন কথাটা সত্য? আচ্ছা, একটা কাজ করি, কি কাজ বলো তো? আমরা প্রথম এ ইউনিয়ন বি যদি আমরা করি, এ ইউনিয়ন বি বা এ ইন্টারসেকশন বি করলাম, এটা দিয়ে বোঝানো যাবে ভালো। ইন্টারসেকশন যদি আমরা করি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাই তো? কমন, কমন মানে হচ্ছে দুটোরই সেম সেম এলিমেন্ট থাকবে। আচ্ছা, যদি সেম সেম এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে বলতে পারি এই জায়গা ওয়াই এর মান যা পাবো এই জায়গা ওয়াই এর মান সেম পাবো, কমন নিচ্ছি যেহেতু, ওই জায়গা ওয়াই এর মান যাবে এই জায়গা ওয়াই এর মান তাই হবে। তাই আমি এই ওয়াই এর মান দুটো সমান লিখে দিলাম। কি লিখলাম? 1/x = -x। আবার রিপিট করছি কথাটা, আমি ইন্টারসেকশন খুঁজছি ভাই। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো কমন মানে হচ্ছে এই জায়গা যদি 2 থাকে এই জায়গাও 2 আছে, 2 দুটো তো সমান। তো এই জায়গাও y রয়েছে এই জায়গাও y রয়েছে, y দুটো সমান করে দিলাম। কোনাকুনি গুণ করলাম। কোনাকুনি গুণ করলে আমি বলতে পারি 1 = -x² বা x² = -1। দেখো এই জায়গায় আমাদের বলে দেওয়া আছে x একটা বাস্তব সংখ্যা। পৃথিবীতে এমন কোন বাস্তব সংখ্যা আছে যার স্কয়ার করলে তোমরা -1 পাও? আছে? এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার স্কয়ার করলে -1 পাওয়া যায়। তার মানে কি আসলে ওদের মধ্যে কমন কিছু নেই। কমন থাকলে x এর অস্তিত্ব থাকতো। কমন কিছু নেই, তার মানে অ্যান্সার হবে সিদাক সঠিক। কমন জায়গাটা আমি চেক করার চেষ্টা করলাম, দেখলাম কমন জায়গার অস্তিত্বই নেই। অস্তিত্ব যদি না থাকে তাহলে কি হবে অ্যান্সার? কমন জায়গা নেই মানে ফাই হবে। বোঝা গেল? সি নম্বর কোশ্চেন। তাহলে এইবার টুক 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 করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং আঁকতে এসে গেছি কিন্তু। সেই ছোটবেলায় একটা গান শুনেছো না সবাই? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং আঁকতে যাব। ঠিক সেই রকমই দেখো ক্লাস জার্নি শুরু হয়েছে। একটা একটা করে থিওরি, তারপর একটা একটা করে কোশ্চেন সলভ করতে করতে আজকে কিন্তু এমসিকিউর শেষ নম্বর কোশ্চেনে আমরা পৌঁছে গেছি। সময় যেমন শুরু হয় সময় কিন্তু একটা সময় পরে কিন্তু এগিয়ে যেতে থাকবে, তারপর দেখবে সময় ফুরিয়ে যাবে। সেজন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো। সময় থাকতে পড়াশোনা করো। মাত্র ২ বছর ঠিকঠাক করে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের জীবন বদলে যাবে। সায়েন্সের স্টুডেন্ট কখনো বসে থাকে না। সায়েন্সের স্টুডেন্ট জীবনে কিছু না কিছু করে খেতে পারে। অর্থাৎ না খেয়ে কখনো মারা যাবে না তুমি যদি ২ বছর পড়াশোনা করো। মাত্র ২ বছর সময় দাও। শুধু আমি কেন, এই অনলাইনে অনেক টিচার রয়েছে। তোমার যেখানে মনে চাইছে সেখান থেকে তুমি পড়ো। কিন্তু ২ বছর তুমি পড়াশোনা করো। ওকে? চলো লাস্ট নম্বর কোশ্চেন আমি দেখে নেব। লাস্ট নম্বর কোশ্চেন বলেছে কি এখানে? ৬০ জন ছাত্রের একটি শ্রেণীতে ২৫ জন ক্রিকেট খেলে, ২০ জন টেনিস খেলে এবং ১০ জন উভয় বিষয়েই খেলা করে। তবে কোনো খেলাই খেলা করে না এরকম কতজন ছাত্রছাত্রী রয়েছে? তাহলে আমরা ছবি দিয়ে এই অঙ্কটা করি। এই মনে করো আমাদের ক্রিকেট খেলা আর এই মনে করো আমাদের টেনিস খেলা। ওকে, টেনিস খেলা। এই জায়গা ফাঁকা দিই যেহেতু ওরা উভয় বিষয় রয়েছে এখানে, তাই না? তাহলে কমন থাকবে তো। ডিসজয়েন্ট হবে না। তাহলে এই জায়গা মনে করো আমাদের টেনিস খেলাটা রয়েছে। এবার বলেছে ২৫ জন ক্রিকেট খেলে। এই যে ২৫ দিলাম। তার মধ্যে ২০ জন আবার টেনিস খেলে। এই যে ২০ দিলাম। এই ২৫ আর ২০ যোগ করলে এই মাঝখানে জায়গা কিন্তু চলে আসে। এটা যেন মনে থাকে। এই মাঝখানে জায়গাটা বলেছে কতজন? ১০ জন। তাহলে মাঝখানে রয়েছে হচ্ছে ১০ জন। এই যে ১০ জন। তাহলে মোট কতজন ক্রিকেট খেলে বা কি কাহিনী রয়েছে সেটা আমি একটু দেখি। আমি ২৫ প্লাস ২০ করে মাঝখানে জায়গা বাদ দিয়ে দিলেই কিন্তু টোটাল খেলোয়াড় পাওয়া যাবে, তাই না? কারণ ২৫ যখন নেব মাঝখানে জায়গা নেওয়া হয়ে গেছে, ২০ যখন নেব মাঝখানে জায়গা নেওয়া হয়ে গেছে, মাঝখানে জায়গা দুবার নেওয়া হলো, তাই একবার বিয়োগ করে দেব। তাই আমি এই জায়গায় লিখছি ২৫ প্লাস ২০ মাইনাস ১০। তাহলে ২৫ আর ২০ ৪৫ থেকে ১০ চলে গেলে থাকে ৩৫। তাহলে মোট ৩৫ টা খেলোয়াড় রয়েছে। কিন্তু স্কুলে স্টুডেন্ট রয়েছে ৬০ জন, তার মধ্যে ৩৫ জন যদি খেলোয়াড় থাকে তাহলে বাকি ছেলেপেলে খেলোয়াড় নয়, সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। বাকি ছেলেপেলে কয়জন রয়েছে তাহলে? ৬০ থেকে ৩৫ বাদ দিয়ে দেবো, ২৫ হয়ে যাবে। তাহলে ২৫ জন খেলোয়াড় নেই। ওকে? তাহলে এই যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা আমি দেখলাম। কেমন লেগেছে আজকের ক্লাসটা তোমরা জানাও। এর সঙ্গেই কিন্তু আজকের টোটাল যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে আমি সমাপ্ত ঘোষণা করছি।
যে কোনো অসুবিধার জন্য আমার নম্বরে তোমরা যোগাযোগ করবে। যদি ক্লাস ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যদি আমার সঙ্গে অনলাইনে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের ফিল দ্য ম্যাথ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমার যে ব্যাচটা পছন্দ হচ্ছে সেই ব্যাচের মধ্যে তুমি যুক্ত হয়ে যাবে। টেস্ট সিরিজের মধ্যে শুধুমাত্র টেস্ট সিরিজ আছে। ক্লাস 11-12 এর মধ্যে দেখবে ২ টো ব্যাচ চলছে। একটা সেমিস্টার 1-2 একসঙ্গে আর একটা সেমিস্টার 1। তোমার যেটা মনে চাইছে সেটাই তুমি যুক্ত হয়ে যাবে। ওকে? টাটা বাই বাই। সবাই ভালো থেকো।